তো এখন আমরা আস্তে আস্তে শুরু করি। ওকে, যে বাকিরা তো আসলে পরে ওখানে ভিডিও থেকেও দেখতে পারবে পরে। ওকে, তো এখন আমরা এখানের মধ্যে দেখি যে এক্সাম প্র্যাকটিসের তোমাদের যে হোমওয়ার্কটা ছিল, হোমওয়ার্কটা অলমোস্ট সবাই এখন জমা দিছো, সবাই ছবি পাঠাইছো। এখন এখানের মধ্যে আমি দেখি ফার্স্টে কোশ্চেনের মধ্যে যাই, লেটস সি। সরি, ওকে। তো তাহলে এটা ছিল আমাদের হোমওয়ার্ক, রাইট? যে 5A এক্সাম প্র্যাকটিস যেটা। সো 5A এক্সাম প্র্যাকটিসের এটা আমাদের হোমওয়ার্ক ছিল। সো আমরা দেখি কোশ্চেন বাই কোশ্চেন আমরা একটা করে সলভ করব। অলরাইট, তো ফার্স্টে আমরা এখানের মধ্যে দেখি কোশ্চেন নাম্বার 1। ওকে, এখন কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে খেয়াল করো। কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, an inelastic collision, একটা ইনইলাস্টিক কলিশনে কি হবে, একটা ইনইলাস্টিক কলিশন, একটা কলিশন ইলাস্টিক হোক অর ইনইলাস্টিক হোক, হ্যাঁ, একটা কলিশন হোক, একটা কলিশন ইনইলাস্টিক অর ইলাস্টিক হোক, যেটাই হোক না কেন, আমাদের মোমেন্টাম উইল অলওয়েজ রিমেইন কনজার্ভড। ওকে, একটা ইনইলাস্টিক কলিশন মানে কি মোমেন্টাম উইল অলওয়েজ রিমেইন কনজার্ভড, কিন্তু কি কাইনেটিক এনার্জি উইল নট বি কনজার্ভড, যে কাইনেটিক এনার্জি কি হবে, কিছু লস হবে। ওকে, যেই আমাদের ইলাস্টিক এন্ড ইনইলাস্টিক কলিশনের মধ্যে ডিফারেন্স কি ছিল, ইলাস্টিক কলিশনের মধ্যে কি ছিল, ইলাস্টিক কলিশনে মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি দুইটাই কনজার্ভ, আর ইনইলাস্টিকের সময় শুধু মোমেন্টাম কনজার্ভ কিন্তু কাইনেটিক এনার্জি কনজার্ভ না। তো তাহলে এই যে আমাদের অপশন গুলা দেওয়া, তো এগুলোর মধ্যে অ্যান্সারটা কি হবে, এটার মধ্যে অ্যান্সারটা হবে আমাদের এ, যে ইন অ্যান ইনইলাস্টিক কলিশন মোমেন্টাম ইজ কনজার্ভ বাট নট কাইনেটিক এনার্জি। অলরাইট, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন থাকার কথা না, এটা একদম ইজি একটা কোশ্চেন। এরপরে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, লেটস সি। কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে টেনিস বল ট্রাভেলিং উইথ আ মোমেন্টাম অফ 4.2 কেজি মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 4.2 কেজি মিটার পার সেকেন্ড, তো মোমেন্টামের ভ্যালু দেওয়া আছে, বলতেছে কি ইট ইজ হিট বাই আ টেনিস র‍্যাকেট দ্য ফোর্স অফ 56 নিউটন। হ্যাঁ, যে টেনিস র‍্যাকেট থেকে যখন নাকি এরকম হিট করছে তখন 56 নিউটন ফোর্স পাইতেছে ফ্রম দ্য র‍্যাকেট কজেস দ্য টেনিস বল টু ট্রাভেল ব্যাক ইন দ্য অপোজিট ডিরেকশন। তো তাহলে আমরা ব্যাপারটা সিচুয়েশনটা একটু এখানের মধ্যে এইভাবে ড্র করে রাখি। সো সিচুয়েশনটা কেমন, যে আমরা এখানের মধ্যে টেনিস র‍্যাকেটটা যদি ড্র করি, সো দিস ইজ দ্য টেনিস র‍্যাকেট। ওকে, যে টেনিস র‍্যাকেট, আর এটা হলো এই বলটা। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে the ball was moving towards this direction at with a momentum of 4.2 kg meter per second. এখন বলতেছে কি, এখন বলতেছে যে টেনিস র‍্যাকেট থেকে হিট করার পর, যে এটা ছিল বিফোর হিটিং। ওকে, এটা ছিল বিফোর। এখন আমরা আফটার এর সিচুয়েশনটা দেখবো। আফটার এখানের মধ্যে কি হচ্ছে, আফটার এখানের মধ্যে আফটার গেটিং হিট বাই দ্য টেনিস র‍্যাকেট the ball is moving towards this direction at 5.8 kg meter per sorry 5.8 kg meter per second. ওকে, 5.8 kg meter per second। তো এখন বলতেছে কি, এখন বলতেছে যে how long is the ball in contact with the racket। হ্যাঁ, যে বলটা র‍্যাকেটের সাথে কতক্ষণ কন্ট্যাক্টে আছে এই টাইমটা বের করতে বলছে। আমরা এটা নোটপ্যাডের মধ্যে লিখে ফেলি যেন আমাদের কোনো প্রবলেম না হয়। সো ফার্স্ট অফ অল কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার ছিল এ, সেটা লিখে ফেলি। নাও ফর কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এর এখানের জন্য কাজটা কি, ফার্স্টে আমরা বের করব চেঞ্জ ইন মোমেন্টাম। সো এখানে আমরা ডায়াগ্রামটা আরেকবার ড্র করে ফেলি ইন শর্ট, শুধু বলটা আঁকি। ওকে, সো ইনিশিয়ালি এই ডিরেকশনে টুয়ার্ডস দ্য র‍্যাকেট মুভ করতেছিল কত মোমেন্টাম নিয়ে, 4.2 কেজি মিটার পার সেকেন্ড, তাই না? আর আফটারে সে এইদিকে মুভ করতেছে উইথ আ মোমেন্টাম অফ 5.8 কেজি মিটার পার সেকেন্ড। এখন তোমাদের মধ্যে যে কোনো একজন আমাকে, তোমাদের মধ্যে যে কোনো একজন আমাকে একটা ডিরেকশন বলো, কোন ডিরেকশনকে পজিটিভ ধরবা, কোন ডিরেকশনকে নেগেটিভ ধরবা? রাইট কে পজিটিভ। রাইট কে পজিটিভ ধরবা। ওকে, সো তাহলে রাইট কে আমরা পজিটিভ ধরলাম, সো তাহলে লেফট কি হবে, নেগেটিভ হবে। So this is our sign convention. All right, this is our sign convention যে আমরা রাইট কে ধরতেছি পজিটিভ, লেফট কে ধরতেছি নেগেটিভ। সো এখন এখানের মধ্যে কাজটা কি হবে, সো এখন এখানের মধ্যে কাজটা হবে, লেটস সি, যে ফার্স্ট অফ অল we will have to determine what, we will have to determine the change in momentum, তাই তো?
সো আমরা এখানের মধ্যে লিখি যে ফার্স্টে চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়ালস টু হোয়াট, চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। যে পিএফ দিয়ে বুঝাচ্ছি কি, পিএফ দিয়ে বুঝাচ্ছি ফাইনাল মোমেন্টাম আর পিআই দিয়ে বুঝাচ্ছি ইনিশিয়াল মোমেন্টাম। অলরাইট, সো এখন এখানের মধ্যে পিএফ দ্যাট ইজ দ্য ফাইনাল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টামের ভ্যালু কত রিশা? ফাইনাল মোমেন্টামের ভ্যালু হলো 5.8, কিন্তু ডিরেকশনটা কোন দিকে, লেফট নাকি রাইট? লেফট, তো মাইনাস হবে। লেফট, সো মাইনাস হবে। সো তাহলে এটা আমরা কত লিখবো, মাইনাস 5.8। ওকে, আর এখন এখানের মধ্যে কি, এটা হলো ফর্মুলার মাইনাস, সরি এখন এখানে এই যে এই মাইনাসটা হলো এই মাইনাস, এই যে এইটা। ওকে, আর ইনিশিয়াল মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম কত, ইনিশিয়াল মোমেন্টামের ভ্যালু হলো 4.2, কিন্তু ডিরেকশন কোন দিকে, রাইট সাইডে, তো রাইট। পজিটিভ। সো তাহলে যা ছিল তাই থাকবে, সো 4.2 ছিল 4.2 ই থাকবে। সো মাইনাস 5.8 মাইনাস 4.2, সো তাহলে এটা কত আসবে, মাইনাস 10 পয়েন্ট কত 0 নাকি 10 আসে না এটা? জি ভাইয়া। ওকে, সো তাহলে দিস ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। উই নো হোয়াট, আমরা জানি যে ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম টেকেন, তাই তো? উই নো দ্যাট দ্য ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম, তাই না? সো এখন এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা টাইম অফ কন্টাক্ট বের করতে পারি, যে চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই ফোর্স। তো এখন চেঞ্জ ইন মোমেন্টাম হলো এইটা, আর ফোর্সের ভ্যালু কত ছিল, ফোর্সের ভ্যালুটা কত ছিল, 56 নিউটন। সো ফোর্সের ভ্যালু ছিল 56, সরি, সো ফোর্সের ভ্যালু ছিল 56। তো এখন এটা করলে পরে কত আসে, 10/56 করলে কত আসে ভ্যালুটা, 0.179। 0.179। হ্যাঁ। সো এখন এখানে টাইম তো আর নেগেটিভ হবে না, সো তাহলে এখানের মধ্যে আমরা টাইমের শুধু এই ভ্যালুটা ইউজ করব, কত, 0.179। সো এখন 0.179 কে কত লেখা যায়, 0.179 এর সাথে কোনটা ক্লোজ এখানের মধ্যে, সি। 0.18, তাই না? যে 179 কে 0.18 লিখছে ওরা। অলরাইট, সো তাহলে দিস ইজ দ্য টাইম for which the ball was in contact with the racket. Okay, this was the time for which the ball was in contact with the racket. So তাহলে এই জিনিসটা আমরা দেখে নিলাম। আচ্ছা, আজকে মুস্তাকিম এরপরে মাহি কবির ওরা কোথায়? তোমাদের কেমিস্ট্রি ক্লাস হয় নাই রোকেয়া? না ভাইয়া হয়নি। আচ্ছা, কি কোনো রিডিং ম্যাটেরিয়াল দিয়ে দিছে এরকম? না ভাইয়া আজকে কিচ্ছুই হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সো নাও কোশ্চেন নাম্বার 2 শেষ, এখন কোশ্চেন নাম্বার 3 দেখি আমরা। ওকে, নাও লেটস লুক এট কোশ্চেন নাম্বার 3। কি বলতেছে, in order to calculate the kinetic energy of non-relativistic মানে কি বলতে পারবা? এনিওয়ান, non-relativistic মানে কি? মিফতাহুল? যেটা থিওরি অফ রিলেটিভিটি মানে না, যেটা এনার্জি অনেক কম। ইয়েস, ভেলোসিটি অনেক কম। যে রিলেটিভিস্টিক ভ্যালু মানে, রিলেটিভিস্টিক স্পিড মানে কি, রিলেটিভিস্টিক স্পিড মানে হলো ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট। ওকে, রিলেটিভিস্টিক স্পিড মানে কি, রিলেটিভিস্টিক স্পিড মানে হলো ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট। আর নন রিলেটিভিস্টিক মানে হলো যে স্পিড অফ লাইটের তুলনায় অনেক অনেক কম আর কি। ওকে, স্পিড অফ লাইটের তুলনায় অনেক অনেক কম। সো নন রিলেটিভিস্টিক মানে কি, নন রিলেটিভিস্টিক মানে হলো যে not close to the speed of light, not close to the speed of light. Okay, so এই টার্মটা একটু আমাদের ভালো মতো জানতে হবে যে রিলেটিভিস্টিক ব্যাপারটা কি। রিলেটিভিস্টিক স্পিড মানে হলো
ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট, সো তার মানে নন রিলেটিভিস্টিক স্পিড মানে কি, নন রিলেটিভিস্টিক স্পিড মানে হলো যে নট ক্লোজ টু দ্য স্পিড অফ লাইট। অলরাইট, সো এখন বলতেছে কি নন রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য আমাদের যদি কি করতে চাই, কাইনেটিক এনার্জি বের করতে চাই। ওকে, কাইনেটিক এনার্জি বের করতে চাইলে আমাদের কি কি লাগবে দেখো, যে আমাদের কাইনেটিক এনার্জির ফর্মুলা কি বলো তো, এটা কে বলবো, এটা মাহের হাফ বলো। এমভি স্কয়ার। হাফ এমভি স্কয়ার। ওকে, সিনথিয়া একটা বলছে অলরেডি, ভেরি গুড, যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার। ভেরি গুড, দিস ইজ আ ফর্মুলা, ভালো কথা। তো তাহলে এখানের মধ্যে আমার কি কি দরকার দেখো, কাইনেটিক এনার্জি বের করার জন্য কি কি দরকার, সিনথিয়া বলো তো, তুমি যে ফর্মুলাটা বললে তুমি তাহলে এটা বলো একটু, যে কাইনেটিক এনার্জি বের করার জন্য ম্যাস জানা দরকার আর কি জানা দরকার, ভেলোসিটি, তাই না? এখন দেখো তো এইখানে কোন অপশনে এমন আছে ম্যাস এন্ড ভেলোসিটি, কোন অপশন আছে? সিনথিয়া, ম্যাস আর ভেলোসিটি রিলেটেড কোন অপশন আছে? ওকে, সো তাহলে দিস ফর্মুলা ইজ, এই ফর্মুলা কারেক্ট, এটা নিয়ে কোনো ভুল নাই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এই ফর্মুলা কারেক্ট, অফকোর্স কারেক্ট। কিন্তু আমাদের এই ফর্মুলা ছাড়াও আরেকটা কাইনেটিক এনার্জির ফর্মুলা এই চ্যাপ্টারে আমরা নতুন বের করছি। কি বের করছি মনে আছে? যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু মোমেন্টাম স্কয়ার ডিভাইডেড বাই 2m। মোমেন্টাম স্কয়ার বাই 2m। ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ মিফতাহুল। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে এটা আরেকটা ফর্মুলা আমরা ডেরাইভ করছিলাম না সিনথিয়া, মনে আছে? হ্যাঁ মনে আছে ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো, সো তাহলে কাইনেটিক এনার্জি কিভাবে বের করা যায়, ইফ উই নো দা মোমেন্টাম এন্ড ইফ উই নো দা ম্যাস। হ্যাঁ, মোমেন্টাম আর ম্যাস জানলে পরে আমরা কি করতে পারতেছি, মোমেন্টাম এন্ড ম্যাস জানলে পরে উই ক্যান ডিটারমাইন দা ভ্যালু অফ কাইনেটিক এনার্জি, তাই না? সো তাহলে দেখো তো মোমেন্টাম এন্ড ম্যাস রিলেটেড আমাদের কোনো অপশন আছে নাকি সিনথিয়া? সিনথিয়া দেখো তো মোমেন্টাম এন্ড ম্যাস রিলেটেড কোন ফর্মুলা আছে, কি বলে কোন অপশন আছে আমাদের এই এ বি সি ডি এর মধ্যে? হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো আপু ভাইয়া বি হবে না? ইয়েস, দ্য অ্যানসার উইল বি বি, যে অপশন বি তে দেখো ম্যাস এন্ড মোমেন্টাম এর অপশন আছে। সো তাহলে ইন অর্ডার টু ডিটারমাইন দ্য কাইনেটিক এনার্জি আমাদের শুধু কি কি জানলেই হবে, মোমেন্টাম এন্ড ম্যাস জানলে পরে উই ক্যান ডিটারমাইন দ্য কাইনেটিক এনার্জি অফ আ নন রিলেটিভিস্টিক পার্টিকেল। অলরাইট, সো তাহলে এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আই হোপ কারো নাই কনফিউশন। ওকে, তো এই জিনিসটা বুঝতে পারছো সবাই? বুঝছি ভাইয়া। ওকে, হ্যাঁ ভাইয়া। so now let's go to question number 4. so question number 4 এ কি বলতেছে, let's see question number 4 এর এখানে বলতেছে, in an experiment to accelerate a trolley along a runway, a light gate measured the time the trolley took to pass through it. okay, তো কতটুকু টাইম লাগতেছে লাইট গেট দিয়ে ওটা বের করলো। there were 5 repeats of the same acceleration test and it took the following readings: 0.87, 0.89, 0.65, 0.76, 0.77. ওকে, সো তাহলে এইগুলা হলো আমাদের টাইমের ভ্যালু, যেটা আমাদের কি করা হয়েছে লাইট গেট দিয়ে রেকর্ড করা হয়েছে। অলরাইট, যে লাইট গেট দিয়ে আমাদের এই টাইমের ভ্যালু গুলাকে এরকম রেকর্ড করা হয়েছে। নাও আমাদেরকে জিজ্ঞাসা করতেছে কি, যে which of these is the correct percentage error? percentage error মানে কি, percentage difference. ওকে, percentage error বেসিক্যালি কি, percentage difference টা। অলরাইট, percentage error টা হলো আমাদের বেসিক্যালি percentage difference। তো এখন এইটা আমরা ইউনিট 3 এর মধ্যে ফর্মুলা শিখছিলাম, মনে আছে? যে ফর আ সেট অফ ভ্যালুস, হ্যাঁ, যে ফর আ সেট অফ ভ্যালুস আমরা এটার জন্য কিভাবে বের করতে পারি, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই 2, নাকি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এভারেজ ইনটু 100, তাই না? এখানের জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এভারেজ ইনটু 100, রাইট?
সো এখন এখানের মধ্যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কত বলো তো একজন? এই যে আমাদের যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 0.89. 0.89, ভেরি গুড, 0.89। আর মিনিমাম ভ্যালুটা কত? 0.65. 0.65। ওকে, সো ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই 2। এখন এখানে নিচে কি করব? এভারেজ নিব, তাই না? সরি, এখন আমরা নিচে এখানে এভারেজ নিব। এভারেজটা কত হবে? 0.87 প্লাস 0.89 প্লাস 0.65 প্লাস 0.76 প্লাস 0.77। কয়টা নাম্বার প্লাস করলাম এখানে? 5টা। সো তাহলে এভারেজ বের করতে সময় কি করতে হবে? ডিভাইডেড বাই 5, তাই তো? এইভাবে করে এভারেজ বের করে না রোকেয়া? ওকে, সো তাহলে এটা একজন একটু ক্যালকুলেটর বসায় বলো তো ভ্যালুটা কত আসে এটার সাথে আর কি মাল্টিপ্লাইড বাই 100। এটা একজন একটু ক্যালকুলেটর বসায় দেখো তো কত আসে। 15.2284264%. 15.22%। হুম, তো তাহলে এটা আমাদের কোন অ্যানসারের কাছে? 0.12, 0.15, 15%, 30%। কোন অ্যানসার হবে আমাদের তাহলে? সি। তাহলে C. দ্য অ্যানসার উইল বি সি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে মাহের? না ভাই। মুস্তাকিম বুঝছো? ভাইয়া এখানে তো হাফ রেঞ্জের মেথডটা ইউজ করছো না? হ্যাঁ, এটা হাফ রেঞ্জ। যে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম মানে কি? ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম মানে হলো হ্যাঁ। রেঞ্জ। তো হাফ, হ্যাঁ, রেঞ্জ। ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই 2 করাতে এটা কিসে কনভার্ট হয়ে গেছে? হাফ রেঞ্জে কনভার্ট হয়ে গেছে। ওকে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে হাফ রেঞ্জ ডিভাইডেড বাই মিন ভ্যালু ইনটু 100, এটা হলো ফর্মুলা। ওকে, কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? মুস্তাকিম? না ভাইয়া। না ভাইয়া নি। ওকে, ভাইয়া ফটোটা আবার বোঝাবে একটু? এইটা আমরা ফর আ সেট অফ রিডিং ইউনিট 3 এর জন্য আমরা কি ফর্মুলা শিখছিলাম মনে আছে? যে ফর মোর দ্যান ওয়ান হ্যাঁ, রিডিং যদি থাকে তাহলে আমাদের কিন্তু ভাই ফর্মুলা কি? পার্সেন্টেজ এরর লেখা। হ্যাঁ, পার্সেন্টেজ এরর মানে হলো যে পার্সেন্টেজ ডিফারেন্সটা, যে তোমার যে সব ভ্যালুগুলি আসছে ওগুলার মধ্যে তোমার পার্সেন্টেজ এরর কত। যে সবগুলা তো তোমার সেম ভ্যালু আসলে পরে তোমার পার্সেন্টেজ এরর হলো 0, কিন্তু তোমার এতগুলা যে সেট অফ রিডিং গুলা আসছে তো ওইটার জন্য তুমি কি করবা? তোমার ভ্যালুটা বের করবা। তো তাহলে ওই জিনিসটা এখানের মধ্যে আমরা পার্সেন্টেজ এরর বলে এখানেও রিপ্রেজেন্ট করতে পারি। যে পার্সেন্টেজ এরর লেখা যেই কথা, পার্সেন্টেজ ডিফারেন্স লেখা ওই একই জিনিস। ঠিক আছে? এটা না তোমাদেরকে মিলিটারি অ্যাঙ্গেল বের করেও দেখাইলাম লাস্ট ক্লাসে? কি বলে, লাস্ট ক্লাসের আগের ক্লাসে মিলিটারি অ্যাঙ্গেল বের করে দেখাইছে না? ওখানের মধ্যেও তো এটা পার্সেন্টেজ এররই তারা নামটা বলতেছে, বুঝছো? তো এই পার্সেন্টেজ ডিফারেন্সটাই পার্সেন্টেজ এরর হিসেবে তারা মিন করতেছে। ঠিক আছে ফারহান? জি ভাই বুঝছি। ওকে, সো তাহলে আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। আরজু তো বুঝছো, রাইট? জি ভাইয়া বুঝছি। সালাম দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো তাহলে উই আর ডান উইথ দ্য এমসিকিউ অ্যানসারস। যে 1 এর অ্যানসার হবে এ, 2 এর অ্যানসার হবে সি, 3 এর অ্যানসার হবে বি, 4 এর অ্যানসার হবে সি। এখন আমরা অ্যানসারটা মিলাই নেই অ্যানসার শিটের সাথে, দেখি সবগুলো অ্যানসার মিলছে নাকি। ওকে, ওকে, তো তাহলে এই যে 1 এর অ্যানসার এ, 2 এর অ্যানসার সি, 3 এর অ্যানসার বি, 4 এর অ্যানসার আবার সি। অলরাইট, সো তাহলে এমসিকিউ অ্যানসারস আমাদের সব ভালো হয়, সবগুলা ঠিক, ভালো কথা। এখন কোশ্চেন নাম্বার 5 এ কতজন বলছিল তোমাদের কনফিউশন আছে? হ্যাঁ, তোমাদের কোশ্চেন নাম্বার 5 এ কতজন বলছিল কনফিউশন আছে? সো লেটস গো থ্রু ইট ইন ডিটেইল, যেন আমাদের ফার্দার এটা রিলেটেড কোনো কনফিউশন না থাকে। অলরাইট, তো এখন এখানের মধ্যে কাজটা দেখো কি বলতেছে। A spacecraft called Deep Space 1
ওকে, একটা স্পেসক্রাফটের নাম হলো ডিপ স্পেস 1, যার মাস কত 486 কেজি। অলরাইট, যার মাস হলো 486 কেজি, ইউজেস অ্যান আয়ন ড্রাইভ ইঞ্জিন, একটা আয়ন ড্রাইভ ইঞ্জিন, যে ওরকম মনে করো কোন একটা ফর্মে কোন একটা কিছু দিয়ে আয়ন ফর্ম করবে, তো আয়ন গুলো একটা সার্টেন ডিরেকশনে মুভ করলে পরে তখন একটা ফোর্স দিবে, সো তখন মুভ করবে আর কি ইঞ্জিনটা, এমন টাইপের। দিস টাইপ অফ ইঞ্জিন ইজ ডিজাইন টু বি ইউজড ইন ডিপ স্পেস, যে ডিপ স্পেসে ইউজ করার জন্য এই ইঞ্জিনগুলো ডিজাইন করা। তো ফলোইং একটা স্টেটমেন্ট ওয়েবসাইটে পাওয়া গেছে। কেমন স্টেটমেন্ট দেখো, দ্য আয়ন প্রপালশন সিস্টেম অন ডিপ স্পেস 1 কি করে, এক্সপেল করে মানে কি রিলিজ করে আর কি, ঠিক আছে, ইজেক্ট করে। এক্সপেলস 0.13 kg of xenon propellant each day, যে xenon কি একটা গ্যাস না, নোবেল গ্যাসের মধ্যে একটা xenon না, সো xenon কে কি করে, যে প্রতিদিন 0.13 কিলোগ্রাম অফ xenon কি করে, তারা এক্সপেল করে, রিলিজ করে। এখন xenon কি করে, the xenon ions are expelled from the spacecraft at a speed of 30 কিলোমিটার পার সেকেন্ড। স্পেসক্রাফট থেকে xenon গ্যাসটাকে কি করে 30 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে ইজেক্ট করতেছে। সো the speed of the spacecraft is predicted to initially increase by about 8 meter per second each day। বলতেছে কি যে প্রতিদিন এই যে xenonকে যে ইজেক্ট করতেছে, এই xenonকে ইজেক্ট করার জন্য কি হচ্ছে, xenonকে ইজেক্ট করার জন্য প্রতিদিন স্পেসক্রাফটের স্পিড বাড়তেছে কত করে 8 মিটার পার সেকেন্ড ইচ ডে, যে প্রতিদিন 8 মিটার পার সেকেন্ড করে স্পিড বাড়বে। এটা হলো এই ওয়েবসাইটের মধ্যে লেখা। এখন বলতেছে ইউজ আ ক্যালকুলেশন টু কমেন্ট অন দ্য প্রেডিকশন মেড ইন দ্য স্টেটমেন্ট। এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে একটা স্টেটমেন্ট দেওয়া, হ্যাঁ, এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে একটা স্টেটমেন্ট দেওয়া, এই স্টেটমেন্টটা কি ঠিক নাকি না, এই জিনিসটা আমাদেরকে কি করতে বলছে, ক্যালকুলেশনের থ্রুতে প্রুফ করতে বলছে যে এটা কি ওয়েবসাইটের স্টেটমেন্টটা কি ঠিক নাকি ওয়েবসাইটে বোগাস জিনিসপাতি লিখে রাখছে। অলরাইট, সো এখন আমরা এখানের মধ্যে কাজটা কি করব, আমরা ক্যালকুলেশন করব একটা। সো এখানের মধ্যে ভ্যালুগুলো আমরা দেখে নেই। স্পেসক্রাফটের মাস হলো 486 কেজি, 0.13 কেজি করে xenon সে রিলিজ করে, xenonকে রিলিজ করে এত স্পিডে 30 কিলোমিটার পার সেকেন্ডে, এন্ড স্পিডের ভ্যালু যে এত হয় এই জিনিসটা আমাদেরকে শো করতে বলছে। সো লেটস রাইট ইট ডাউন লাইক দিস, যে দিস ইজ কোশ্চেন নাম্বার 5। ওকে, দিস ইজ কোশ্চেন নাম্বার 5। নাও আমরা স্পেসক্রাফটটা আঁকলাম, মনে করো দিস ইজ দ্য স্পেসক্রাফট। ধরো ফার্স্টে বিফোর এন্ড আফটার এর সিচুয়েশন এরকম দেই। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে বিফোর পুরাটাই হলো আমাদের স্পেসক্রাফট। ওকে, এখানে ভিতরে আমি একটা কাজ করি, এটা হলো xenonের একটা মনে করো টিউব আর xenonের একটা সিলিন্ডার, যেটা স্পেসক্রাফটের ভিতরে আছে। ওকে, স্পেসক্রাফটের ভিতরে এই xenonের সিলিন্ডারটা আছে, স্পেসক্রাফটের ভিতরে xenonের সিলিন্ডারটা আছে। তো মনে করো প্রথমে আমরা নিলাম যে প্রথমে তার মাস কত 586 কি হলো 486 ছিল, সরি। প্রথমে ওই ডিপ স্পেস 1 পুরা স্পেসক্রাফটের মাস কত 486 কেজি। ওকে, সো তাহলে the total mass is what, the total mass of spacecraft plus mass of xenon is equal to 486 kg. অলরাইট, প্রথমে এইটা হলো তার মাস এন্ড তার ইনিশিয়াল স্পিড আমরা ধরে নেই কত, তার ইনিশিয়াল স্পিড হলো 0, যে এখানের জন্য ইনিশিয়াল স্পিড ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, যে ইনিশিয়ালি এখনো কোনো কি করে নাই, xenon প্রপেল করে নাই বা xenon ইজেক্ট করে নাই। নাও আমরা এখানের মধ্যে এই সিচুয়েশনটা দেখি। এখন এখানের মধ্যে এই সিচুয়েশনটা কি, xenon কি করছে, কিছু xenon সে ইজেক্ট করে দিছে। ওকে, কিছু xenon গ্যাস সে কি করছে, ইজেক্ট করে দিছে এই ডিরেকশনে। সো তাহলে
দিস ইজ ভেলোসিটি অফ জেনন। ওকে, vx দিয়ে বোঝাচ্ছে কি ভেলোসিটি অফ জেনন। অলরাইট, vx এর ভ্যালু কত বলছিল? 30 কিলোমিটার পার সেকেন্ড বলছিল, তাই না? যে জেননকে কত স্পিডে ইজেক্ট করে? 30 কিলোমিটার পার সেকেন্ডে। সো তাহলে ইজেক্টেড যে গ্যাসটা, যে গ্যাস একটা সার্টেন গ্যাস রিলিজ করতেছে, ওইটা কত? 30 কিলোমিটার পার সেকেন্ড। এখন এখানে জেননের ম্যাস তো কমে গেছে, কিছু জেনন বের করে দিছে না? যে জেনন কতটুকু বের করছে, জেননের ম্যাসটা লিখে রাখি। যে এখানের মধ্যে ম্যাস অফ জেনন ইজ ইকুয়াল টু কত? 0.13 কেজি। এই যে কি বলছে, প্রতি ইজেকশনের সময় কতটুকু করে জেনন ইমিট করে বা কতটুকু করে জেনন রিলিজ করে? 0.13 কেজি অফ জেনন গ্যাস সে রিলিজ করে দেয়। অলরাইট, তো তাহলে এখানের মধ্যে 0.13 কেজি রিলিজ করে দিতেছে। আর এই স্পেসক্রাফটটা তাহলে কি করবে? সে অপোজিট ডিরেকশনে মুভ করবে না? যে ব্যাপারটা হলো এরকম যে এক্সপ্লোশনের মতো, আমরা এক্সপ্লোশনের ক্যালকুলেশন করছিলাম না ও লেভেলসে থাকতে সময়, যে পুরো একটা অবজেক্ট একসাথে আছে, এখন তুমি একটা কিছু একদিকে থ্রো করলে পরে ইন অর্ডার টু কনজার্ভ দ্য মোমেন্টাম, হ্যাঁ, ইন অর্ডার টু কনজার্ভ দ্য মোমেন্টাম আরেকটা অবজেক্টকে কি করতে হবে? অপোজিট ডিরেকশনে যাইতে হবে। এখানের মধ্যে দেখো সেম না, কি কি অপোজিট দুইটা মোমেন্টাম সেম থাকে না? ওই তো অপোজিট ডিরেকশনে মোমেন্টাম সেম থাকলে পরেই তো ক্যান্সেল আউট করতে পারবে আর কি। ওইটাই বলতেছি যে টোটাল মোমেন্টাম বিফোর কত? এটা হলো বিফোর, ওকে, এটা হলো বিফোর আর এটা হলো আফটার। তো এখন টোটাল মোমেন্টাম বিফোর কত? 0। প্রথমে পুরো স্পেসক্রাফটটা স্টেশনারি আছে, আর টোটাল মোমেন্টাম আফটারও কত হইতে হবে? সো তাহলে টোটাল মোমেন্টাম আফটারও হইতে হবে কত? 0। সো তাহলে জেনন ইজেক্ট করতেছে এক ডিরেকশনে, সো তাহলে জেনন যেই ডিরেকশনে মোমেন্টাম গেইন করবে, স্পেসক্রাফটটা কি করবে? অপোজিট ডিরেকশনে মুভ করবে, তাই তো? সো তাহলে জেনন যেদিকে রিলিজ করছে তার উল্টা ডিরেকশনে স্পেসক্রাফটটা যাবে। এখন স্পেসক্রাফটের ভেলোসিটি কত হবে এটা আমরা জানি না। স্পেসক্রাফটের ভেলোসিটি ওয়েবসাইটে লেখা কত? স্পেসক্রাফটের ভেলোসিটি ওয়েবসাইটে লেখা আছে যে কত হবে? স্পেসক্রাফটের ভেলোসিটি ওয়েবসাইটে লেখা আছে যে 8 মিটার পার সেকেন্ড হবে। ওকে, স্পেসক্রাফটের ভেলোসিটি ওয়েবসাইটে লেখা আছে কত? 8 মিটার পার সেকেন্ড হবে। ওইটাই আমরা শো করব যে আসলে হয় নাকি। ওকে, আমরা দেখব যে আসলে হয় নাকি। আর এখানের মধ্যে ম্যাস অফ স্পেসক্রাফট, যে জেনন তো 0.13 কেজি সে রিলিজ করে দিছে, সো তাহলে এখন রিমেইনিং ম্যাস কত আছে? 486 মাইনাস 0.13 হবে না? যে এতটুকু ম্যাস তো সে কি করে ফেলছে? লুজ করে ফেলছে না? বুঝতে পারতেছো কি বলতেছি? সে 0.13 কেজি ম্যাস লুজ করে ফেলছে, সো তাহলে রিমেইনিং ম্যাসটা কি করবে? কমে যাবে, তাই না? সো তাহলে এখানের মধ্যে আমাদের দুইটা অবজেক্ট আছে। দুইটা অবজেক্ট কি? একটা হলো এইটা, একটা হলো এই যে গ্যাসটা যে রিলিজ করতেছে, গ্যাস হলো একটা অবজেক্ট, আর এই রিমেইনিং স্পেসক্রাফটটা হলো আরেকটা অবজেক্ট। ওকে, সো এখন আমরা এখানের মধ্যে কাজটা করি। আমরা এখানের মধ্যে ফার্স্টে কি লিখব? যে we know according to law of conservation of momentum, according to law of conservation of momentum, sorry, according to law of conservation of momentum কি হবে? law of conservation of momentum, law of conservation of momentum, total momentum before will be equal to total momentum after, তাই তো? total momentum before will be equal to total momentum after। টোটাল মোমেন্টাম বিফোর কলিশন লিখবো না নাকি? ওই তো বিফোর এনি ইনসিডেন্ট, এখানে এক্সপ্লোশন এর জন্য এখানের মধ্যে আমাদের total momentum before explosion is equal to total momentum after explosion. Total momentum before explosion is equal to total momentum after explosion. Total momentum after explosion. Okay, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? লেটস সি, বিফোর কত হবে? mass of spacecraft plus mass of xenon into initial velocity, আর এখানের মধ্যে mass of xenon into mass of
কি বলে ইনটু ভেলোসিটি অফ জেনন প্লাস mass of spacecraft into velocity of spacecraft. সো এখন এখানের মধ্যে আমরা ভ্যালুগুলি বসাই দেই, যে এখানের মধ্যে আমাদের এইখানে ভ্যালুটা যেটাই আসুক এটা হলো 486, কিন্তু এখানে ভেলোসিটির ভ্যালুটা কত, 0 না, যে ইনিশিয়ালি তো সে মুভ করতেছিল না। এখন এখানের মধ্যে এটা কে বলবে, এটা মাহি কবির বলো যে তুমি কোন ডিরেকশনকে পজিটিভ ধরতে চাও, কোন ডিরেকশনকে নেগেটিভ ধরতে চাও। আচ্ছা কথা কি শোনা যাচ্ছে না? মাহি মাত্র আমাকে টেক্সট করলো যে কথা নাকি শুনতে কথা তো শোনা যায় ভাইয়া, শোনা যায় তো কথা। মাহি তুমি তাহলে কথা না শুনলে আমি এখন বললেও শুনবে নাকি? অডিওটা আবার কানেক্ট করো। আচ্ছা সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখি, যে এটা তাহলে আমাকে কে বলবা, এটা রোকেয়া বলো যে তুমি কোন ডিরেকশনকে পজিটিভ ধরতে চাও, কোন ডিরেকশনকে নেগেটিভ ধরতে চাও। রাইট সাইড কে পজিটিভ। ওকে সো তাহলে রাইট সাইড কে পজিটিভ ধরবো, লেফট সাইড কে তাহলে কি ধরবো, নেগেটিভ। ওকে সো তাহলে আমরা একটা সাইন ঠিক করে রাখলাম যে রাইট সাইডের কোন ভেক্টর হইলে পরে ওটাকে আমরা পজিটিভ ধরবো, লেফট সাইডের কোন ভেক্টর হইলে পরে ওটাকে আমরা নেগেটিভ ধরবো। ওকে আচ্ছা সো তাহলে এখানের মধ্যে আমরা ব্যাপারটা বসাই, ভ্যালুগুলা বসাই, দেখি কি হয়। যে এখানের মধ্যে mass of xenon কত 0.13 কেজি না, প্রতি একটা ইজেকশনে কতটুকু ম্যাস রিলিজ করবে, 0.13 কেজি। ওকে আর এটার ডিরেকশন কোন দিকে, ভেলোসিটির ডিরেকশনটা কোন দিকে, ভেলোসিটির ডিরেকশনটা হলো টুয়ার্ডস লেফট। ওকে ভেলোসিটির ডিরেকশনটা হলো টুয়ার্ডস লেফট। সো তাহলে এটার জন্য আমার কাজটা কি হবে, লেফট ডিরেকশনকে আমরা নেগেটিভ ধরতেছি না রোকেয়া, সো লেফট ডিরেকশনকে যদি আমরা নেগেটিভ ধরি সো তাহলে এটার জন্য কি হবে, -30, এখানে তো কিলোমিটার পার সেকেন্ড, তো কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করতে হবে, ইনটু 1000 কি বলি, কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 1000, তাই না? কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সরি কিলোমিটার থেকে মিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন আই হোপ মাহি কবি শুনতে পাইতেছো নাকি? এখানে আবার রায়হানও বলতেছে যে কথা নাকি ক্লিয়ার আসতেছে না। আচ্ছা তো তাহলে এখানের মধ্যে যেটা বলতেছিলাম কি জিনিস দেখো, যে ম্যাস অফ স্পেসক্রাফট, ম্যাস এর ভ্যালু কত, স্পেসক্রাফটের ম্যাস হলো 486 মাইনাস 0.13, ধরো এটা সাইডে লিখি, প্লাস এখানে কত 486 মাইনাস 0.13 মাল্টিপ্লাইড বাই ভেলোসিটির ভ্যালু কত, ভেলোসিটির ওকে ফাইন্ড করতে বলছি তো, কি কি ভেলোসিটি তো ফাইন্ড করতে বলছে ওইটাই। সো তাহলে ভেলোসিটির ভ্যালুটাই আমাদেরকে বের করতে বলছে। সো তাহলে উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ ভেলোসিটি, সো তাহলে দিস ইজ vs। ওকে সো তাহলে উই উইল হ্যাভ টু মেক vs দ্য সাবজেক্ট অফ দ্য ফর্মুলা। অলরাইট সো সাবজেক্ট অফ দ্য ইকুয়েশন বানাবো, দেন আমরা বের করব অ্যাকচুয়ালি ভ্যালুটা কত হয়। ওকে সো এখন এখানের মধ্যে দেখি, লেটস পুট ডাউন দ্য ভ্যালু। সো তাহলে এখানে হবে 0, সো তাহলে 0 ইকুয়ালস টু হোয়াট, ওখানে 0.13 ইনটু 30,000 কত আসে, 0.13 ইনটু 30,000 করলে ভ্যালুটা কত হয় একজন বলো তো? 3900। 3900 কিন্তু মাইনাস, তাই না? হ্যাঁ জি ভাই। ওকে আর এখানের জন্য মাইনাস এইটা প্লাস এখানে কত 485.87। 87 vs, রাইট? ওকে সো এখন এখান থেকে আমরা vs টাকে
ইকুয়েশনের সাবজেক্ট বানাই। সো 485.87 vs is equal to 3900 or vs is equal to 3900 divided by 485.87. সো এখানের মধ্যে ভ্যালুটা কত আসে? 8.03 8.03। হ্যাঁ 8 লিখে দিলে তো হয়ে যাবে। না, এটা আমাদের শো দ্যাট এর ম্যাথ না। তো শো দ্যাট এর ম্যাথের সময় আমাদের ওয়ান সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা দিব। এখানের মধ্যে দেখো তারা আমাদেরকে বলছে 8 মিটার পার সেকেন্ড হবে এটা শো করতে, যে ক্লোজ টু, যে অ্যাবাউট 8 মিটার পার সেকেন্ড হবে এটা শো করতে বলছে। সো তাহলে তারা আমাদেরকে কত সিগনিফিকেন্ট ফিগারে দিছে? ওয়ান সিগনিফিকেন্ট ফিগার। সো তাহলে আমরা কত সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসারটা দিব? তাহলে আমরা 2 সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসারটা দিব। ওকে, সো তাহলে আমরা এখানের মধ্যে লিখবো কত? we will have to give one significant figure extra. সো তাহলে এখানের মধ্যে আমরা দিব কত? 8.0 মিটার পার সেকেন্ড। সো তাহলে এটা কি আমাদের ওয়েবসাইটের ভ্যালুর সাথে মিলছে? জি ভাই। ওকে, সো তাহলে আমরা কি বলবো? সো কনক্লুশনে বলবো যে the value stated in the কি বলে ওয়েবসাইট, the value stated in the website, the value stated in the website is correct, is correct. all right, so তাহলে আই হোপ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। রায়হানের তো এটা নিয়ে তুমি বলতেছিলা, তুমি কি 5 নাম্বার বলছিলা না? তোমার প্রবলেম আছে নাকি রায়হান? কত নাম্বার বলছিলা? ভাই এটাটা বললি নাই তো। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ও না, এটাতে হ্যাঁ এটাতে প্রবলেম ছিল। এখন বুঝতে পারছো? জি ভাই। ওকে, so তাহলে we are done with question number 5. Now we will go to question number 6. Let's see question number 6 এ কি বলছে। ওকে, question number 6 is a very large question, so তাহলে এটা আমাদের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস করে করে আসতে হবে। ওকে, so let's see যে question number 6 এ কি বলতেছে। এ নম্বরে what is meant by principle of conservation of momentum, এটা অ্যাকচুয়ালি আমাদের লেখা এখন শুধু শুধু টাইম ওয়েস্ট। ওকে, সো তাহলে এটা আমরা পরে লিখবো। So what is meant by principle of conservation of momentum, এটা আমরা জানি যে total momentum before collision is equal to total momentum after collision provided no external forces are acting on the system. So তাহলে এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। 6a done. Now 6b, 6b এর জন্য কি বলতেছে? The picture shows a toy car initially at rest. So তাহলে we already know the initial velocity কত হবে? 0. So we know the initial velocity to be 0 meter per second. Very good. With a piece of modeling clay attached to it. এই যে পিছে দেখছো একটা লাম্প, এই যে এটা তো একটা কাদা মাটি কি করছে? কাদা মাটি ওই টয় কারের উপরে প্লেস করে দিছে। এখন কি করবে দেখো, এখন তারা কোন একটা কিছু ফায়ার করবে। তো কোন একটা কিছু ফায়ার করলে যখন নাকি কাদা মাটির মধ্যে লাগবে, কাদা মাটির গায়ের মধ্যে আটকায় যাবে না? কাদা মাটির গায়ের মধ্যে যদি আটকায় যায় তো তখন কি দা পেলেট, যে আমরা যে রাইফেলটা ফায়ার করব, রাইফেলের যে পেলেটটা থাকবে, এই যে পেলেটটা, এই পেলেটটা কি করবে? পেলেটটা মডেলিং ক্লে এর ভিতরে আটকায় যাবে, দেন দা ট্রাক উইল স্টার্ট মুভিং। ওকে, সো এখন মডেলিং ক্লে এর ভিতরে এমবেড হয়ে গেলে পরে কি পুরো ম্যাচটা একসাথে অ্যাজ আ হোল, যে দিস ইজ লাইক দ্য টু অবজেক্টস আর স্টিকিং টুগেদার আফটার কলিশন। ওকে, দ্য টু অবজেক্টস আর স্টিকিং টুগেদার আফটার কলিশন দেন মুভিং অ্যাওয়ে টুগেদার, আর কি যে আফটার কলিশন তারা লেগে দেন একসাথে তারা কি করতেছে? মুভ করে যাবে। যে একটা অবজেক্ট এরকম রেস্টে আছে, আরেকটা অবজেক্ট এরকম মুভিং অবজেক্ট এরকম আসলো, দেন হিট করলো, দেন স্টিক করে তারা একসাথে মুভ করে চলে যাবে আর কি। বেসিক আইডিয়াটা হলো এরকম। সো এখন এখানের মধ্যে বলতেছে কি, লেটস সি, তারা বলতেছে যে a student carries out an experiment to find the speed of a pellet fired from an air rifle, যে এয়ার রাইফেল থেকে কত স্পিডে আমাদের একটা পেলেট বের হয়। হ্যাঁ, আমাদের একটা রাইফেল থেকে কত স্পিডে একটা পেলেট বের হয়, ওই স্পিডের ভ্যালুটা বের করার জন্য তারা কি করবে? স্পিডের ভ্যালুটা বের করার জন্য তারা এই এক্সপেরিমেন্টটা করবে। সো হোয়াট ইজ দেয়ার আইডিয়া, যে এখানের মধ্যে রাইফেলের থেকে পেলেটটা যখন নাকি বের হবে, পেলেটটা তো অনেক হাই স্পিডে যাবে না, তো পেলেটের ভেলোসিটি অনেক বেশি দেখে পেলেটের ভেলোসিটিটা এত অ্যাকুরেটলি বের করা যায় না।
সো তাহলে ওই পেলেটের ভেলোসিটিটা অন্য একটা ফর্মে বা অন্য একটা মেথডে তারা বের করার কাজটা করবে। কেমন কাজ করবে দেখো, যে এখানের মধ্যে পেলেটটা কিভাবে করে তারা বের করবে। লেটস সি যে the pellet remains station, the pellet is fired horizontally into the modeling clay। হ্যাঁ, the pelletটাকে আমরা হরাইজন্টালি ফায়ার করলাম, যে এরকম এখানে পেলেটটা আছে, সো তাহলে হরাইজন্টালি পেলেটটা এখানে যা লাগলো, দেন যায় কি করবে, একসাথে তারা মুভ করে চলে যাবে। সো the pellet remains in the modeling clay as the car moves forward, the motion of the car is filmed for analysis। যে ওইটা পরে ভিডিও করে রাখা হয়, তাইলে জানি পরে আমরা ওখান থেকে কোনো রিকোয়ার্ড ক্যালকুলেশন করতে পারি। সো তাহলে বেসিক আইডিয়াটা হলো এরকম যে দিস ইজ দ্য কার, ওকে, দিস ইজ দ্য টয় কার এন্ড দিস ইজ দ্য মডেলিং ক্লে। নাও এখান থেকে আমাদের রাইফেলের একটা পেলেট হরাইজন্টালি ফায়ার করা হইলো, এটা এরকম হরাইজন্টালি মুভ করে কি করবে, হরাইজন্টালি এরকম মুভ করে এই মডেলিং ক্লের ভিতরে ঢুকে যাবে। তো তাহলে লেটস সেপারেট দ্য ডায়াগ্রাম, যে বিফোর দ্য ইনসিডেন্ট, বিফোর দ্য ইনসিডেন্ট এখানের মধ্যে কাজটা কি, বিফোর দ্য ইনসিডেন্ট আমাদের শুধু পেলেট ওয়াজ দ্য ওয়ান দ্যাট ওয়াজ মুভিং, ইনিশিয়াল ভেলোসিটি অফ পেলেট ইউপি, ওকে, ইনিশিয়াল ভেলোসিটি অফ পেলেট, আর এখানে হলো মাস অফ পেলেট, এটা হলো mass of modeling clay and truck, mass of modeling truck। তো এখন এটা হলো বিফোর কলিশনের সিচুয়েশন, ওকে, এটা হলো বিফোর কলিশনের সিচুয়েশন। এখন আফটার দ্য কলিশন কি হচ্ছে, আফটার দ্য কলিশন কি হচ্ছে দেখো, আফটার দ্য কলিশন দিস ইজ দ্য কার, দিস ইজ দ্য মডেলিং ক্লে, পেলেটটা এই মডেলিং ক্লে এর ভিতরে ঢুকে গেছে, ওকে, পেলেটটা মডেলিং ক্লে এর ভিতর ঢুকে গেছে। নাও দ্য হোল থিং অ্যাজ আ হোল, হ্যাঁ, এই পুরা জিনিসটা অ্যাজ আ হোল এই ডিরেকশনে মুভ করবে উইথ আ ভেলোসিটি ভি, ওকে, তাদের কি থাকবে, একটা কমন ভেলোসিটি থাকবে ভি। এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, এখানের মধ্যে আমরা এটা কি লিখতে পারি, যে ইনিশিয়াল ভেলোসিটি, যে ইনিশিয়াল ভেলোসিটি অফ ট্রাক কত হবে, 0, তাই না? ইনিশিয়ালি ট্রাকটা বলছে না স্টেশনারি, সো তাহলে ইনিশিয়ালি ট্রাকের ভেলোসিটি কত হবে, 0 হবে। এখন এখানের মধ্যে ফাইনালি এখানে ম্যাসের ভ্যালু কত, ম্যাস অফ পেলেট প্লাস ম্যাস অফ ট্রাক, তাই না? এটা হলো ম্যাস অফ পেলেট আর ম্যাস অফ ট্রাক মিলায় কম্বাইন্ড ম্যাস। সো তাহলে দিস ইজ দ্য জেনারেল সিচুয়েশন। এখন পর্যন্ত আমাদেরকে যা যা ইনফরমেশন দিছে এখানের মধ্যে আমরা লিখে রাখছি। এখন আমরা দেখি কোশ্চেনের মধ্যে কোনটা কি বলে, আমরা কোশ্চেন বাই কোশ্চেন সলভ করলে পরে আমাদের কাজ হয়ে যাবে। সো এখানের মধ্যে বলতেছে কি, এখানের মধ্যে বলতেছে দ্য কার ট্রাভেলস আ ডিসটেন্স অফ 69 সেন্টিমিটার। ওয়াও, কি নাম্বার! The car travels a distance of 69 centimeter before coming to rest after a time of 1.3 second. So তাহলে গাড়িটা কতটুকু ডিসটেন্স কভার করতেছে, ডিসটেন্স যাইতেছে 69 সেন্টিমিটার, আর টাইম কত লাগতেছে ওই ডিসটেন্স কভার করতে, 1.3 সেকেন্ড। বলতেছে কি A1 এটাতে বলতেছে show that the speed of the car immediately after being struck by the pellet was about 1 meter per second. সো এখন এখানের মধ্যে তোমাদেরকে সিচুয়েশনটা বলি, কাজটা কি, যে এখানের মধ্যে আমরা 6B1 লিখি, ওকে। সো দিস ইজ 6B, ফার্স্ট দিস ইজ কোশ্চেন নাম্বার 6B। নাও দিস ইজ 6B1। তারা আমাদেরকে সিচুয়েশনটা কি বলতেছে খেয়াল করো। সাপোজ দিস ইজ দ্য ট্র্যাক, ওকে, দিস ইজ দ্য রোড অর দিস ইজ দ্য সারফেস। সো এখন আমাদের গাড়িটা যে ট্রাকটা এরকম আছে, সো দিস ইজ দ্য ট্রাক, দিস ইজ দ্য মডেলিং ক্লে এন্ড দিস ইজ দ্য পেলেট, ওকে। সো এখন ইনিশিয়াল তার ভেলোসিটি কত, ইনিশিয়াল তার ভেলোসিটি কত এটা আমরা জানি না, উই ডোন্ট নো দ্য ইনিশিয়াল ভেলোসিটি, we don't know the initial velocity, but আমরা জানি যে after moving a distance of 69 centimeter, okay, after moving a distance of 69 centimeter সে কি করছে, রেস্টে চলে আসছে। যে এখানে যায় তার ফাইনাল ভেলোসিটি কত, রেস্টে আসা মানে কি ফাইনাল ভেলোসিটি কত হবে, 0 হবে না?
ফাইনাল ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। সো এখন জিজ্ঞাসা করতেছে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, এই যে ইনিশিয়াল ভেলোসিটির ভ্যালুটা কত এটা বের করতে বলছে। সো আমরা এটা কিভাবে বের করব, সুবাত ইকুয়েশন নিয়ে আমাদের এখন চিন্তা করতে হবে। সো আমাদেরকে ডিসপ্লেসমেন্ট দেওয়া, ফাইনাল ভেলোসিটি দেওয়া, ওকে, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ফাইনাল ভেলোসিটি দেওয়া আছে, টাইম দেওয়া আছে। টাইম দেওয়া ছিল কত, টাইমের ভ্যালুটা কত ছিল, টাইমের ভ্যালুটা ছিল 1.3 ওকে। সো টাইমের ভ্যালুটা আমাদের কাছে দেওয়া আছে 1.3 সেকেন্ড। সো টাইমের ভ্যালু দেওয়া আছে 1.3 সেকেন্ড। সো তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করব, সুবাত ইকুয়েশনের কোন ফর্মুলা ইউজ করলে আমরা ডাইরেক্টলি এটা বের করতে পারবো? s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। এই ফর্মুলা আছে না আমাদের সুবাত ইকুয়েশনে, s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। সো ফ্রম দিস ইকুয়েশন আমরা এখানে থেকে ফার্স্টে ইনিশিয়াল ভেলোসিটিটাকে সাবজেক্ট বানাই। সো এখানের মধ্যে কি হবে, 2s by t is equal to u plus v, or u equal to কি হবে 2s by t minus v। ওকে, সো আমরা u টাকে ইকুয়েশনের সাবজেক্ট বানাইলাম। তো এখন 2 into 69, এখন 69 তো সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কি করলাম, 100 দিয়ে ডিভাইড করলাম। ওকে, টাইমের ভ্যালুটা কত, টাইমের ভ্যালুটা হলো এই যে 1.3 সেকেন্ড। সো টাইমের ভ্যালু হলো 1.3 সেকেন্ড। সো তাহলে ওই ভ্যালুটা বসাই 1.3 আর মাইনাস ফাইনাল ভেলোসিটি কত, 0। ওকে, ফাইনাল ভেলোসিটির ভ্যালু কত, 0। তো এখন এখানের জন্য কত আসে, ক্যালকুলেটর বসালে ভ্যালুটা কত আসে একজন বলো তো আমাকে। 1.06 1.06 মিটার পার সেকেন্ড। সো তাহলে ওরা আমাদেরকে যা শো করতে বলছে ওটার কাছাকাছি আসছে ভ্যালু। ওরা আমাদেরকে শো করতে বলছে 1 মিটার পার সেকেন্ড, তাই না? সরি, ওরা আমাদেরকে শো করতে বলছে যে 1 মিটার পার সেকেন্ড আসবে আমাদের ভেলোসিটিটা। সো তাহলে আমাদের অ্যানসারটা কি মিলে গেছে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এটা তো একদম ইজি একটা ক্যালকুলেশন ছিল। সিনথিয়া বুঝছো কি করছি? হ্যাঁ বুঝছি ভাইয়া। ওকে, তো তাহলে দিস ওয়াজ কোশ্চেন নাম্বার 6A1, কি বলে 6B1। ওকে, নাও 6B2 তে কি বলতেছে, স্টেট অ্যান অ্যাজাম্পশন ইউ মেড ইন অর্ডার টু অ্যাপ্লাই দ্য ইকুয়েশন ইউ ইউজ। যে আমাদের এই সুবাত ইকুয়েশন ইউজ করার একটা সবচেয়ে বড় একটা কন্ডিশন আছে। সবচেয়ে বড় একটা কন্ডিশন কি, সুবাত ইকুয়েশন ইউজ করার সবচেয়ে বড় একটা কন্ডিশন হলো we assume that acceleration is constant. Okay, we assume that acceleration is constant। যে acceleration যদি কনস্ট্যান্ট না হয় দেন তাহলে আমাদের এই সুবাত ইকুয়েশন কিন্তু কি করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না। ওকে, ভেরিয়েবল acceleration যদি হয় তো তাহলে সুবাত ইকুয়েশন ইজ নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সো তাহলে সুবাত ইকুয়েশনের ইউজ করার আমাদের কন্ডিশন কি ছিল, দা ভ্যালু অফ অ্যাসেলারেশন মাস্ট বি কনস্ট্যান্ট। যে সে কনস্ট্যান্ট রেটে অ্যাসেলারেট করবে বা কনস্ট্যান্ট রেটে ডিসিলারেট করবে, যেটাই করুক। ওকে, সো তাহলে দিস ওয়াজ B2। নাও B3 তে কি বলতেছে কোশ্চেনে, B3 লেটস সি কোশ্চেন নাম্বার B3 তে কি বলতেছে। কোশ্চেন নাম্বার B3 তে বলতেছে কি দেখো, শো দ্যাট দ্য স্পিড অফ দ্য পেলেট just before it collides with the car is about 120 meter per second। পেলেটের স্পিডটা 120 মিটার পার সেকেন্ডের কাছাকাছি হবে এটা শো করতে বলছে। and they have provided us with the values of mass, যে 97.31 গ্রাম হলো ট্রাকের ম্যাস আর পেলেটের ম্যাস হলো 0.84। সো তাহলে পেলেট 0.84 আর ওটা 97.31। সো এখানের জন্য ম্যাসের ভ্যালু কত, এটা হলো 97.31 কেজি, সরি গ্রাম, 97.31 গ্রাম। আর এটা কত ছিল 0.84 না নাকি কত, 0.84 গ্রাম, 0.84 গ্রাম। সো তাহলে we know the values of masses। সো এখন ম্যাস গুলাকে আমরা কেজিতে কনভার্ট করে ফেলি। ওকে, সো 0.84 এখানে কি ডিভাইডেড বাই 1000, তাই না?
আর এখানের জন্য 97.31 ডিভাইডেড বাই 1000। ওকে, গ্রাম থেকে কি করলাম, কেজিতে নিয়ে রাখলাম। নাও উই উইল হ্যাভ টু ডিল উইথ দিস সিচুয়েশন। এখন আমাদের এই সিচুয়েশনটা ইউজ করে কি করতে হবে, উই উইল হ্যাভ টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ দিস ইনিশিয়াল ভেলোসিটি অফ পেলেট। ওকে, 1000 তো কেটে যাবে না, ওই যে বিফোর আর আফটার এর দুইটাই তো 1000 থাকবে, তো কেটে যাবে না? কি বিফোর এন্ড আফটার এর কি করতে হবে, বিফোর এন্ড আফটার এর দুইটাতেই তো 1000 থাকবে না, তো ওটা কেটে যাবে না? ওখানে আমরা দেখবো কাটাকাটি ওইটা হবে, ম্যাথের ওখানের মধ্যে আমাদের কাটাকাটির ওইটা কাজ আসবে পরে। হ্যাঁ, কাটাকাটি হবে ওইটা সমস্যা না, কিন্তু আমাদের অলওয়েজ কনভার্ট করে রাখতে হবে আর কি। ঠিক আছে, মাথায় রাখা লাগবে যে ইউনিট আমাদের সব এসআই ইউনিটে নিতে হবে অলওয়েজ। ওকে, এখন এখানের জন্য দেখো এই যে এই ফাইনাল ভেলোসিটি, এই যে ভি এর ভ্যালুটা কত, এই যে ফাইনাল ভেলোসিটি ভি যে আমরা বলতেছি, ফাইনাল ভেলোসিটি ভি এর ভ্যালুটা কত, এইটা কিন্তু আমাদের মাত্র যে ভ্যালুটা বের করলাম এইটা। এই যে 1.0 পেলেটটা ট্রাকটাকে হিট করার পর, হ্যাঁ, পেলেটটা ট্রাকের সাথে হিট করার পর ইমিডিয়েটলি তার যে ভেলোসিটিটা, দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য সিস্টেম আফটার কলিশন, তাই না রিশা? এখানের মধ্যে বুঝতেছো কি বলতেছি? এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে আমাদের কাছে সিচুয়েশনটা এমন টাইপের, কেমন টাইপের সিচুয়েশন খেয়াল করো, যে ইটস লাইক, মনে করো দিস ইজ দ্য প্লেন। ওকে, এটা হলো একটা প্লেন। এখন এখানের মধ্যে তোমার কি আছে, এই যে এখানের মধ্যে 4000টা আছে। ওকে, এই 4000টা হলো ওই কি কি বলে মডেলিং ট্রাক। ওকে, ওইটা হলো ওই মডেলিং ক্লেওয়ালা ট্রাক। এখন এখানের মধ্যে কাজটা কি হবে, এখন এখানের মধ্যে আমি কোন একটা অবজেক্ট, হ্যাঁ, এখানের মধ্যে আমি কোন একটা অবজেক্ট এখান থেকে থ্রো করব, যে কোন একটা অবজেক্ট এরকম যে 4000 ইনিশিয়ালি রেস্টে আছে। ওকে, যে মডেলিং ট্রাকটা ইনিশিয়ালি রেস্টে আছে, সো এখন আমি এখান থেকে কি করব, আমি পেলেটটাকে ফায়ার করলাম। সো ইনিশিয়ালি 4000টা রেস্টে আছে, সো পেলেটটাকে ফায়ার করার পর পেলেটটা তো একটা ভেলোসিটিতে মুভ করতেছে, পেলেট কত ভেলোসিটিতে মুভ করতেছে এটা আমি জানি না। অলরাইট, নাও পেলেট এটাতে হিট করলো, এখন এটা কি করবে, 4000টাকে নিয়ে মুভ করা শুরু করবে, কিন্তু 4000টা তো গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে। তো 4000টা যে গ্রাউন্ডের সাথে কন্ট্যাক্টে আছে, এর জন্য 4000টা মুভ করতে সময় কি করবে, এখন একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, যে ফ্রিকশন ফোর্সের জন্য সে এরকম মুভ করে কতটুকু ডিসটেন্স গেল, 69 সেন্টিমিটার দূরে, যে এরপরে কি হয়ে গেছে, সিস্টেমটা থেমে গেছে। সো তাহলে আমরা কি করছিলাম, এই যে আফটার কলিশন, হ্যাঁ, আফটার কলিশন যে ইনিশিয়াল ভেলোসিটিটা, আফটার কলিশনের ইনিশিয়াল ভেলোসিটিটাই আমাদের কি হবে, এই কলিশনের এই ভেলোসিটির ভ্যালুটা না? বুঝতে পারছো সবাই সিচুয়েশনটা অ্যাকচুয়ালি কি হইতেছে এখানের মধ্যে? জি ভাইয়া। রিশা বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে এখানের জন্য আমরা তাহলে ভ্যালুগুলো বসায় দেই। লেটস সি B3। ওকে, আমরা B3 এর মধ্যে এখন তাহলে ভ্যালুগুলো বসায় দেই। আমরা টুয়ার্ডস রাইট কে পজিটিভ ধরি, এখানে আর লেফট এর দিকে মুভমেন্ট নাই, তো তাহলে পজিটিভ ডিরেকশন ইজ টুয়ার্ডস রাইট। সো লেটস পুট ডাউন দ্য ভ্যালুজ। যে ফার্স্টে momentum B4 must be equal to momentum after. Momentum B4 must be equal to momentum after. Okay, so এখন এখানের মধ্যে ভ্যালুস গুলা বসাই, যে mass of pellet into initial velocity of pellet, যেটা আমরা জানি না, এটা বের করব। দাঁড়াও, ইনিশিয়াল ভেলোসিটি অফ পেলেটটাকে ডিফারেন্ট কালার দিয়ে লিখে, যে এইটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে আর কি। ওকে, সো লাল কালার দিয়ে যেটা লেখা, দ্যাট ইজ আননোন, এটা আমাদের বের করতে হবে, প্লাস mass of truck into initial velocity of truck which is 0, এটা আমরা বসাবো, পরের লাইনে ভ্যালুটা বসাবো, is equal to mass of pellet plus mass of truck multiplied by their final common velocity. Okay, final common velocity is the this velocity, যে মাত্র যেটা বের করছে এটা। ওকে, after collision যে velocity. So let's now put down the values, যে এখানের মধ্যে mass এর ভ্যালু কত, 0.84 divided by 1000 into initial velocity of pellet, যেটা বের করব আমরা। ওকে, into initial velocity of pellet plus এখানে 97 পয়েন্ট কত, 97 পয়েন্ট কত ছিল, 31,
97.31 divided by 1000 into 0 is equal to 0.84 plus 97.31 divided by 1000 into final velocity কত? Final velocity হলো 1.06. Final velocity হলো 1.06. So let's see এখানের মধ্যে কাজটা কি হয়। So এখানের মধ্যে ভ্যালুটা কত আসে? 0.84 divided by 1000 into initial velocity of pellet is equal to 0.84 plus এটা করলে পরে প্লাস করলে পরে কত আসে? 98 পয়েন্ট কত? 98.15 না পুরো হ্যাঁ পুরোটা 98.15 98.15 ওকে। সো তাহলে দিস ইজ 98.15 divided by 1000 into 1.06. সো এখন ফারহান যেটা বলতেছিল ওইটা কারেক্ট যে 1000 কাটাকাটি চলে যায়। ওকে, সো তাহলে 1000 নিয়ে আমাদের এখানে আলাদা করে কোনো ডিল করা দরকার নাই। সো ফাইনালি ইনিশিয়াল ভেলোসিটি, so initial velocity of pellet will be equal to what? 98.15 into 1.06 divided by 0.84. So এই ভ্যালুটা কত আসে? একজন একটু বলো 123 কত? 120 3.86 123.86 মিটার পার সেকেন্ড। সো তাহলে এটাকে কত লেখা যায়? 124 মিটার পার সেকেন্ড। ওকে, সো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অফ পেলেট কত আসলো? 124 মিটার পার সেকেন্ড, রাইট? যে আমাদেরকে শো করতে বলছে কত? আমাদেরকে শো করতে বলছে যে ভ্যালুটা কত হবে? 120 এর কাছাকাছি হবে। সো তাহলে 124 কে যদি আমরা রাউন্ড আপ করি ওটা কত হবে? 120 হবে না? সো তাহলে আমাদের ভ্যালুটা কি আছে? ঠিক আছে। ওকে, কারো কি কোনো কনফিউশন আছে এই ক্যালকুলেশনটা নিয়ে যেটা করলাম? না নাই। ওকে, সো তাহলে দেন মুভিং অন কোশ্চেন নাম্বার 3। ওকে, সো কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে দেখো, দ্য মডেলিং ক্লে ইজ রিমুভ। হ্যাঁ, মডেলিং ক্লেটা ট্রাক থেকে রিমুভ করে এখন একটা মেটাল বসায় দিবে। দ্য মডেলিং ক্লে ইজ রিমুভড বাই এন্ড রিপ্লেসড বাই মেটাল প্লেট অফ দ্য সেম ম্যাস। সো তাহলে ম্যাসের কোনো চেঞ্জ নাই, কিন্তু ক্লের জায়গায় কি করছে? একটা মেটাল নিয়ে আসছে। এখন ক্লে তো কাদা ছিল না, তো কাদার ভিতরে পেলেটটা ঢুকে যেতে পারছে, কিন্তু এখন মেটাল যা রাখবে, মেটাল রাখলে পরে কি হবে? পেলেটটা আসবে, দেন হিট করে আবার পেলেটটা অপোজিট ডিরেকশনে মুভ করে চলে যাবে। ওকে, যে কাদা ছিল একটু আগে ক্লে ছিল দেখে ভিতরে আটকায় যেতে পারছে, কিন্তু এখন যেহেতু কি করতেছে? একটা মেটাল প্লেট রেখে দিতেছে, তো এর জন্য এটা হিট করে আবার কি করবে? বাউন্স ব্যাক করবে। সো ওই কথাটা বলবে। দেখো কি বলতেছে, দ্য মেটাল প্লেট ইজ ফিক্সড টু দ্য ব্যাক অফ দ্য কার, the experiment is repeated but this time the pellet bounces backward। যেটা মাত্র বললাম যে পেলেটটা একটু আগে কাদা ছিল দেখে ভিতরে ঢুকতে পারছিল, কিন্তু এখন মেটাল দিছে দেখে কি করবে? হিট করে আবার বাউন্স ব্যাক করবে। ওকে, এখন বলতেছে স্টার মার্ক দিয়ে একটা কোশ্চেনে জিজ্ঞাসা করতেছে, এক্সপ্লেইন why the speed of the toy car will now be greater than in the original experiment। এখন এটা কি কেউ আমাকে বলতে পারবা কেন এই স্পিডটা বেশি হবে? যে ক্লে যখন ছিল ওই সময় স্পিড হয়েছে কত? আফটার কলিশন স্পিড হয়েছে 1.06, কিন্তু এখন হ্যাঁ বলো আরজু। ক্লের মধ্যে তো ওই ইয়াটা আটকায় থাকবে না, তো ওয়েট বাড়বে, ওয়েট বাড়ার কারণে স্পিড কম থাকবে। এখন যেহেতু আটকাইতেছে না, তো স্পিড বেশি থাকবে, যেহেতু ওয়েট কম থাকবে। এটা একটা আইডিয়া আছে, ঠিক আছে, এটা একটা আইডিয়া, কিন্তু এটা থেকে আরেকটা ইম্পর্টেন্ট আইডিয়া তোমার মাথায় রাখা লাগবে কি, যে in this case now there will be a greater change in momentum। ওকে, এখন চেঞ্জ ইন মোমেন্টামটা অনেক বড় হবে। কেন? বিকজ পেলেটটা একটু আগের সিচুয়েশনের জন্য দ্য পেলেট ওয়াজ মুভিং ইন দিস ডিরেকশন, দেন এমবেড করে দেন এটার সাথে মুভ করে গেছে, কিন্তু এখন পেলেটটা এই ডিরেকশনে এসে এখন কি করবে?
বাউন্স ব্যাক করবে অপোজিট ডিরেকশনে, Bounce সো back তাহলে করবে। দ্য চেঞ্জ ইন মোমেন্টাম উইল বি গ্রেটার। ওকে, দ্য চেঞ্জ ইন আচ্ছা, মোমেন্টাম okay, অন দ্য পেলেট উইল বি গ্রেটার। সো এখন চেঞ্জ ইন মোমেন্টাম যদি বড় হয়, আমাদের ফোর্সের সাথে চেঞ্জ ইন মোমেন্টাম রিলেটেড ফর্মুলা কি? ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন ভাইয়া, মোমেন্টাম ডিভাইডেড, বলো। এটা অবজর্ব করে ফেলবে না এনার্জিটা প্লেটের? অ্যাবজর্ব করে ফেলে না, ওখানের মধ্যে কি করে, ওইটার মধ্যে তোমার কাইনেটিক এনার্জিটা অনেক বেশি ডিক্রিজ করতেছে। এই জিনিসটা তো তোমাদেরকে একটা বলে দিছিলাম যে কোন দুইটা অবজেক্ট যদি স্টিক টুগেদার আফটার কলিশন, যে কোন দুইটা অবজেক্ট আফটার কলিশন যদি একসাথে স্টিক টুগেদার করে তখন কি হবে, দেয়ার উইল বি ম্যাক্সিমাম লস অফ কাইনেটিক এনার্জি। আর যদি ইফ দে ডোন্ট স্টিক টুগেদার আফটার কলিশন, তখন তাদের কাইনেটিক এনার্জি লস আরো কম হয়। ওকে, কম হবে। এইগুলা সিচুয়েশন তোমরা যত এরকম কোশ্চেন পেপারে কোশ্চেন করতে থাকবা তখন আস্তে আস্তে আরো দেখবা। ওকে, তো এখন এখানের জন্য আমি মেইন যে জিনিসটা বলতেছি, দেখো যে when using metal, হ্যাঁ, মেটাল ইউজ করতে সময় কি হবে, চেঞ্জ ইন মোমেন্টামের ভ্যালুটা অনেক বড় হবে। ওকে, মেটাল ইউজ করতে সময় দ্য ভ্যালু অফ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম উইল বি গ্রেটার। সো তাহলে বড় চেঞ্জ ইন মোমেন্টামের জন্য কি ফোর্স এক্সার্ট করবে বেশি। সো নাও দ্য পেলেট উইল বি, কি বলে, নাও দ্য টয় কার উইল হ্যাভ আ গ্রেটার ভেলোসিটি। ওকে, তো এখন এখানের মধ্যে আমরা মেইন জিনিসটা কি লিখবো, দেখো আমরা ফার্স্ট অ্যানসারের মধ্যে দেখাই যে আমি যে পয়েন্টগুলি বললাম অ্যাকচুয়ালি ওরা কি বলছে। ওকে, এখানের মধ্যে দেখো কি বলতেছে। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো এই যে এটা 6 এর সি, এটা ছিল না যে C1, কি বলতেছে দেখো, মেনশন অফ মোমেন্টাম, পেলেট বাউন্সেস ব্যাক সো হ্যাজ আ নেগেটিভ মোমেন্টাম, যে অপোজিট ডিরেকশনে এখন একটা মোমেন্টাম আছে, or momentum after equals to momentum of car minus momentum of pellet, এটা দরকার নাই। যে সেম জিনিসই মিন করতেছে, কোনটা কি মিন করতেছে প্রত্যেকটা আমি এক্সপ্লেন করে বলবো। ওকে, এখন এখানের মধ্যে বলতেছে কি পেলেট আন্ডারগোজ আ বিগার মোমেন্টাম চেঞ্জ। এই জিনিসটা আমি যেটা এমফেসাইজ করছি যে পেলেটের কি মোমেন্টামের চেঞ্জটা অনেক বড় হয়েছে। ওকে, চেঞ্জ ইন মোমেন্টামটা অনেক বড়, সো তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম যদি বেশি হয় সো তাহলে ফোর্সের ভ্যালু হবে বেশি। সো ফোর্সের ভ্যালু যদি বেশি হয় সো তাহলে তখন কি করবে, বেশি ভেলোসিটি গেইন করতে পারবে। ওকে, তো তাহলে এটার জন্য আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লেনেশনটা কি লিখবো, দ্য এক্সপ্লেনেশন উইল বি সামথিং লাইক দিস, যে when the pellet bounces back, when the pellet bounces back, it has a momentum in the negative direction. It has a momentum in the negative direction. It has a momentum in the negative direction. So তাহলে কি হবে, so তাহলে চেঞ্জ ইন মোমেন্টামের ভ্যালুটা অনেক বড় হবে। So the change in momentum will be greater. So the change in momentum, so the change in momentum will be greater. So তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম বড় হইলো, এটা তো একটা ব্যাপার আছে। ওকে, the change in momentum is greater. তো তাহলে we know F equals to change in momentum divided by time. So greater change in momentum, so a greater change in momentum, so a greater change in momentum will cause the car to accelerate, will cause the car to accelerate at a greater rate. ঠিক আছে, তো তাহলে এইটা হলো আমাদের মেইন ব্যাপার। আর আরেকটা জিনিস যেটা আর্য বলছে ওই জিনিসটাও লেখা যায়, কিন্তু ওইটাতে শুধু একটা মার্ক, কি জিনিস, যে ম্যাস অফ দা কার ইজ লেস, যে ফাইনালি পেলেটটা যদি এমবেড না হয় তো তাহলে কি হবে, পেলেটটা এমবেড না হইলে পরে তখন ম্যাস কম থাকবে। সো ম্যাস যদি কম থাকে তো তখন
ভেলোসিটি বেশি হবে। সো তাহলে এই আইডিয়া ঠিক আছে, বাট দ্যাট উইল অনলি গিভ ইউ 1 মার্ক। সো তাহলে এখানের মধ্যে তোমার মোমেন্টাম রিলেটেড কথাবার্তা বলা লাগবে আর কি। সো ফার্স্টে আমি মোমেন্টামের কথা একটা মেনশন করছি, সো মেনশন অফ মোমেন্টাম করলে পরে একটা মার্ক। দেন পেলেট বাউন্স ব্যাক করতেছে, সো তাহলে তার একটা নেগেটিভ মোমেন্টাম আছে, 2 মার্ক পেয়ে গেলাম। ওকে, এন্ড পেলেট ইজ আন্ডারগোয়িং আ গ্রেটার চেঞ্জ ইন মোমেন্টাম। তো গ্রেটার চেঞ্জ ইন মোমেন্টাম হইলে পরে তখন কি হবে, ফোর্সের ভ্যালুটা বেশি হবে। সো তাহলে I have covered all the points and also sequence wise. Okay, যে স্টার মার্ক দা কোশ্চেনটা কি থাকতে হবে, লজিক্যাল ওয়েতে, যে তোমার লিংকেজ মার্ক গুলি আছে না, যে এইটার জন্য এইটা তুমি বলতেছো, যে তুমি একটা জিনিস বললা কিন্তু ওইটা রিজনিং যদি তুমি না দাও তো তাহলে তো তুমি তোমার পয়েন্ট প্রুফ করতে পারলা না। সো তাহলে তুমি কোনটা কেন হবে ওইটার জন্য রিজনিং দিবা, যে ফার্স্টে বললা যে পেলেটটা বাউন্স ব্যাক করবে তো এর জন্য সে নেগেটিভ মোমেন্টাম পাবে। সো তাহলে এটা হলো তোমার নেগেটিভ মোমেন্টাম পাওয়ার রিজন। এরপরে তুমি বললে এই যে নেগেটিভ মোমেন্টাম যে পাবে এর জন্য তার কি হবে, নেগেটিভ মোমেন্টাম পাওয়ার জন্য তার চেঞ্জ ইন মোমেন্টামটা হবে বেশি। সো তাহলে এখানে আরেকটা লিংকেজ হলো যে চেঞ্জ ইন মোমেন্টামের ভ্যালু কেন বেশি বললা, বিকজ তার একটা নেগেটিভ মোমেন্টাম হচ্ছে এখন, কিন্তু প্রিভিয়াস সিচুয়েশনে কোনো নেগেটিভ মোমেন্টাম ছিল না। দেন আমরা বললাম যে আমরা জানি ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। সো তাহলে যদি বেশি চেঞ্জ ইন মোমেন্টাম কজ করায় সো তাহলে ফোর্সের ভ্যালু হবে বেশি। ফোর্সের ভ্যালু বেশি হলে দিস উইল কজ দা কার টু অ্যাসেলারেট এট আ গ্রেটার রেট, এন্ড অ্যাসেলারেট যদি বেশি করে সো তাহলে ভেলোসিটি বেশি গেইন করবে। দ্যাটস দা নরমাল থিং। বুঝতে পারছো সবাই ব্যাপারটা কি? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, জি ভাইয়া। কারো কি কোনো কনফিউশন আছে? না ভাইয়া। না ওকে ভাইয়া। না ভাইয়া নাই। Okay, so তাহলে that was question number C1. Now let's see question number C2 তে কি বলছে। Okay, now let's see question number C2 তে কি বলছে। আমি নিচের একটু এই জিনিসটা মুছে দেই যে এখানে কোশ্চেনটা একটু মুছে গেছে। ওকে, এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, C2 তে the film of this experiment shows that the pellet bounces back at an angle of কত, the pellet bounces back at an angle of 72 degree। যে সে স্ট্রেট ব্যাক আসে নাই, হ্যাঁ, যে সে হরাইজন্টালি ব্যাক আসে না, সে কি করছে এরকম গেছে কিন্তু আসছে একটা অ্যাঙ্গেলে ফেরত আসছে। তো এখন বলতেছে 72 ডিগ্রি টু দা হরাইজন্টাল, যে বাউন্সেস ব্যাক এট অ্যান অ্যাঙ্গেল অফ 72 ডিগ্রি টু দা হরাইজন্টাল। এখন বলতেছে এক্সপ্লেন ওয়াই দা কার উড মুভ ইভেন ফাস্টার ইফ দা পেলেট বাউন্সড ডিরেক্টলি ব্যাকওয়ার্ডস এট দা সেম স্পিড। এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, লেটস সি, যে পেলেটটা ব্যাপারটা এমন হয়েছে, হ্যাঁ, ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয়েছে তোমাদেরকে ডায়াগ্রাম এঁকে দেখাই আমি। BC2 C1 on solution PDF এ লিখে দিছে না তখন, তো তাহলে ওইটা। সো এখন C2 এর ব্যাপারটা কি হইতেছে, যদিও 1 মার্ক ক্যারি করতেছে এই কোশ্চেনে, কিন্তু তোমাদের কনসেপ্টটা বোঝা ইম্পর্টেন্ট। যে এখানের মধ্যে কাজটাকে খেয়াল করো, this is the car, this is the metal, ওকে, যে স্ট্রেট এরকম একটা মেটাল দিয়ে দিছে। ব্যাপারটা কি হয়েছে তোমাদেরকে বলি, পেলেটটা তো হরাইজন্টালি ফায়ার করছে, কিন্তু এটা কি প্রজেক্টাইলের মতো এরকম মুভ করবে না, যে প্রজেক্টাইলের মতো এরকম যত যাবে এরকম আস্তে আস্তে এমন ডিপ করবে না। তো এরকম করে কি করলো, সে ডিপ করলো। ওকে, এমন করে সে ডিপ করছে দেখে, আর সে এরকম একটা অ্যাঙ্গেলে হিট করছে দেখে তার বাউন্স ব্যাকটা কি হয়েছে, তার বাউন্স ব্যাকটা হয়েছে একটা অ্যাঙ্গেলে। ওকে, তার সে যে বাউন্স ব্যাক করছে দত্তরি, সে যে বাউন্স ব্যাক করছে, বাউন্স ব্যাকটা কি করছে, একটা অ্যাঙ্গেলে বাউন্স ব্যাক করছে। সো অ্যাঙ্গেলে বাউন্স ব্যাক করাতে কি হয়েছে দেখো, অ্যাঙ্গেলে বাউন্স ব্যাক করাতে কি হয়েছে, the horizontal component and the vertical component, সে কি কম্পোনেন্টে ডিভাইড হয়ে গেছে না। a vertical component of the velocity, হ্যাঁ, a vertical component of the velocity of the pellet, a vertical component of the velocity of the pellet কি করতেছে না। এই যে এখানে দেখো, তুমি মনে করো কোন একটা কিছুকে, সাপোজ তুমি কোন একটা অবজেক্টকে এরকম মুভ করাইতে চাও, হ্যাঁ, তুমি কোন একটা অবজেক্টকে এরকম মুভ করাইতে চাও, ইফ, হ্যাঁ, যে ইফ ইউ ডু সামথিং লাইক দিস, যে কি করা যায়, ধরো অবজেক্টটা একটা নিয়ে আসি। সো সাপোজ দিস ইজ দ্য অবজেক্ট। ওকে, এখন তুমি অবজেক্টটাকে কয় ভাবে মুভ করাইতে পারো,
either you exert a direct horizontal force and it moves horizontally. This is one way. তুমি এরকম করে ফোর্স এক্সার্ট করতে পারো যে তুমি কি করতেছো, এরকম পিষে ফেলতেছো, যে অবজেক্টটাকে এরকম এমন একটা অ্যাঙ্গেলে এমন একটা ডাউনওয়ার্ড ফোর্স দিতেছো। সো ডাউনওয়ার্ড একটা ফোর্স দিলে কি হবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট কাজ করবে নিচের দিকে আর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট কাজ করবে এই ডিরেকশনে। সো তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য অবজেক্টটা কি করবে, এরকম করে মুভ করবে। ওকে, এখন তুমি যে ওই এক্সট্রা একটা ডাউনওয়ার্ড যে একটা ফোর্স দিতেছিলে, ওই ডাউনওয়ার্ড ফোর্সটা কি, ওই ডাউনওয়ার্ড ফোর্সটা কি কোনো আমাদের কি করতেছে, অবজেক্টটাকে মুভ করানোতে কোনো হেল্প করতেছে? ডাউনওয়ার্ড ফোর্সটা কিন্তু আমাদের ওই অবজেক্টটাকে মুভ করাইতে কোনো হেল্প করতেছিল না। ওকে, ডাউনওয়ার্ড ফোর্সটা আমাদের অবজেক্টটাকে মুভ করাইতে কোনো হেল্প করতেছিল না, শুধু কোন কম্পোনেন্টটা কাজ করছে, হরাইজন্টাল কম্পোনেন্টটা কাজ করছে। সো এখন এখানের মধ্যে সিচুয়েশনটা সেম, যে তুমি কোন একটা অবজেক্টকে এমন ভাবে এসে হিট করো, তো এমন করে হিট করলে পরে যে এরকম একটা অ্যাঙ্গেলে হিট করলে পরে তখন যে সে একটা ফোর্স পাবে ফরওয়ার্ড ডিরেকশনে, সে যদি এরকম হরাইজন্টালে এসে হিট করে দেন পুরো ফোর্সটা সে কি পাইতেছে, হরাইজন্টাল ডিরেকশনে পাইতেছে। বুঝতে পারতেছো কি বলতেছি, যে পুরো ফোর্সটা সে হরাইজন্টাল ডিরেকশনে পাইতেছে। সো তাহলে দ্যাট উইল কজ দা অবজেক্ট টু গেইন আ ভেলোসিটি or gain a greater amount of velocity in the horizontal direction. আর যদি সে এরকম একটা অ্যাঙ্গেলে এসে হিট করে, হ্যাঁ, সে যদি এরকম একটা অ্যাঙ্গেলে এসে হিট করে, তো তাহলে কি করতে পারবে না, হরাইজন্টালি হিট করলে যত ভেলোসিটি রিচ করতে পারতো, অ্যাঙ্গেলে হিট করলে পরে তত ভেলোসিটি সে কি করতে পারবে না, রিচ করতে পারবে না। ঠিক আছে, এই আইডিয়াটা কি সবাই বুঝতেছো কি বললাম ব্যাপারটা? মুস্তাকিম বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ বুঝছি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা ব্যাপারটা কি লিখবো, এখানের মধ্যে আমরা হরাইজন্টাল আর ভার্টিক্যাল কম্পোনেন্টের ব্যাপারটা নিয়ে লিখবো। ওকে, সো হোয়াট উই উইল রাইট ডাউন, লেটস সি। এখানের মধ্যে আমরা অ্যানসারটা লিখে দেই একটা, যদিও 1 মার্কের কোশ্চেন, বাট স্টিল এটা একটু অল্প চিন্তা করতে হয়। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। when, এখানে হ্যাঁ বলো। ভাই এখানে হরিজন্টাল ফোর্সটা বেশি না? হ্যাঁ, যদি হরাইজন্টালি এসে হিট করে, যদি ডিরেক্টলি হরাইজন্টালি এসে হিট করে, তো তখন কি হবে, হরাইজন্টাল ফোর্সটা বেশি হবে। আর যদি একটা অ্যাঙ্গেলে এসে হিট করে, তো তখন সে ওই কম্পোনেন্টে ডিভাইড হয়ে যাইতেছে। সো তাহলে হরাইজন্টালি যতটুকু ফোর্স এক্সার্ট করতে পারতো ততটুকু এখন সে পারবে না আর কি। ঠিক আছে, সো এই ব্যাপারটা বলতেছি যে when the pellet hits the metal plate and bounces back horizontally, hits the metal plate and bounces back horizontally, কি থাকবে, it will exert a greater horizontal force greater horizontal force. It will exert a greater horizontal force. So তাহলে এর জন্য কি হবে, সো একটা বেশি হরাইজন্টাল ফোর্স ফিল করলে পরে তখন সো উইল গেইন greater momentum. So we'll gain greater momentum in the horizontal direction. যে হরাইজন্টাল ফোর্স যত বেশি হবে হরাইজন্টাল ডিরেকশনে তত বেশি মোমেন্টাম গেইন করতে পারবে। So we'll gain greater momentum in the horizontal direction. আর যদি অ্যাঙ্গেলে হিট করতেছিল তখন কি হইতেছিল, অ্যাঙ্গেলে হিট করলে পরে তখন পুরো ফোর্সটা ফুল ইফেক্টটা সে ফিল করতে পারতেছিল না। ওকে, so we'll gain greater momentum in the horizontal direction. Okay, so তাহলে this was about 6C2. এখন 6D তে কি বলতেছে দেখো, 6D এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেন নাম্বার ডি তে বলতেছে the student tests the results of the experiment by firing a pellet into a pendulum of a bob made of modeling clay. তো এখন সে একটা পেন্ডুলামের একটা বব, হ্যাঁ, কি করতেছে, পেন্ডুলামের একটা বব মডেলিং ক্লে দিয়ে বানানো। তো তার মানে কি, একটা সুতার নিচে কাদা মাটি এরকম করে লাগাই দিছে। ওকে, একটা সুতার নিচে এরকম কাদা মাটি এমন করে আটকায় দিছে, তো কাদা মাটি এরকম আটকায় আছে, তো এখন ওখানে এটা পেন্ডুলাম হিসেবে ঝুলাই দিছে। তো এখন কি করবে, এখন এসে মনে করো
কোন একটা এরকম অবজেক্ট এরকম ঝুলেছিল, ওকে, কোন একটা অবজেক্ট এরকম ঝুলেছিল, সো তখন এসে কি করলো, এটাকে এসে কোন একটা প্লেট এসে এটাকে হিট করলো, কারণ এটা কি কাদামাটি না, তো কাদামাটি দেখে কি করবে, প্লেটটা ওই মডেলিং ক্লে এর ভিতরে ঢুকে যাবে, ওকে, কাদামাটি দেখে ওই প্লেটটা মডেলিং ক্লে এর ভিতর ঢুকে যাবে, তো তখন এই প্লেটটা কি করবে, প্লেটটা মডেলিং ক্লে এর ভিতর ঢুকে গেলে পরে তখন এই মডেলিং ক্লেটাকে নিয়ে সে একটা সার্টেন হাইট পর্যন্ত রাইজ করবে। সো এখন আমাদের আইডিয়াটা কেমন, আইডিয়াটা হলো এরকম যে কি আছে, ইনিশিয়ালি দ্য পেন্ডুলাম বব হ্যাজ জিরো কাইনেটিক এনার্জি, ওকে, ইনিশিয়ালি পেন্ডুলাম ববের কি নাই, কোনো মুভমেন্ট নাই, সো তাহলে পেন্ডুলাম ববের কাইনেটিক এনার্জি কত, জিরো, ওকে, এন্ড দ্য অনলি কাইনেটিক এনার্জি ওয়াজ ফ্রম দ্য পেলেট, যে পেলেট আমরা যেটা ফায়ার করলাম, তো ওই পেলেটের কি আছে, একটা কাইনেটিক এনার্জি আছে। নাও অ্যাকর্ডিং টু এনার্জি ট্রান্সফার, ওকে, আমরা এনার্জি ট্রান্সফার নিয়ে যদি চিন্তা করি, জাস্ট বিফোর হিটিং দ্য মডেলিং ক্লে, ওকে, জাস্ট বিফোর হিটিং দ্য পেলেট, কি বলে, জাস্ট বিফোর হিটিং দ্য পেন্ডুলাম বব, এই পেন্ডুলাম ববটাকে হিট করার জাস্ট আগে পেলেটের নিজের একটা কাইনেটিক এনার্জি আছে না, সো এখন সে যখন নাকি কি করবে, পেন্ডুলাম ববে হিট করবে, তো এখন পেন্ডুলাম বব আর কি বলে, পেন্ডুলাম বব আর ওই যে পেলেটটা, তখন তারা ওই কাইনেটিক এনার্জিটা ইউজ করে, তখন তারা ওই কাইনেটিক এনার্জিটা ইউজ করে এরকম কি করবে, সুইং করে উপরে উঠবে, ওকে, তারা এই কাইনেটিক এনার্জিটা ইউজ করে এরকম সুইং করে উপরে উঠবে, সো তখন কি, তখন এই কাইনেটিক এনার্জিটা ইউজ করে তারা কি করতেছে, হাইট গেইন করতেছে, তো এই কাইনেটিক এনার্জি ইউজ করে তারা হাইট গেইন করতেছে, সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, দ্য kinetic energy is getting converted to gravitational potential energy, okay, the kinetic energy is getting converted to gravitational potential energy, so তাহলে এই কথাটা এখানের মধ্যে তারা বলতেছে, কিন্তু এখানের মধ্যে তাদের অনেক বড় একটা ভুল আছে, অনেক বড় একটা ভুল কি, যে তারা ধরতেছে যে সব কাইনেটিক এনার্জি, হ্যাঁ, তারা ধরতেছে কি, তারা অ্যাজিউম করতেছে যে সব কাইনেটিক এনার্জি কি হবে, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ট্রু না, হ্যাঁ, সব কাইনেটিক এনার্জি আমাদের কি হবে না, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে না, কেন, বিকজ এখানের মধ্যে আমাদের কাজটা কি হইতেছে, বিকজ এখানের মধ্যে আমাদের কলিশনটা কি ইলাস্টিক নাকি ইনইলাস্টিক, এই জিনিসটা আমাদের এখানের মধ্যে বলা নাই, কিন্তু আমরা একটু আগে একটা সিচুয়েশন বলে রাখলাম, কি জিনিস, যে এই জিনিসটা তোমরা লিখে রাখবা, তোমাদের খাতার মধ্যে লিখে রাখবা, যে when two objects stick together after collision, when two objects stick together after collision, the loss in KE is maximum, এই জিনিসটা তোমরা যদি M2 করতা, মেকানিক্স 2 ইউনিটটা করলে পরে ম্যাথসের, তাইলে পরে ওটার মধ্যে দেখতে পাইতা যে রেস্টিটিউশন নামের আমাদের একটা ব্যাপার আছে, ওই জিনিসটা ইউজ করে এটা বলা যায়, ওকে, তো এখন এখানের মধ্যে কি কাইনেটিক এনার্জি আমাদের কনজার্ভ না, কিন্তু তারা এখানের মধ্যে ধরে নিছে যে কাইনেটিক এনার্জি কনজার্ভ হবে, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হলো ভুল, এখানের মধ্যে আমরা কোশ্চেনটা ফার্স্টে পড়ে নেই, যে দেখি আমরা কোশ্চেনে তারা কি করছে, ওকে, কোশ্চেনে তারা কি করছে এখানে দেখি, যে দে ক্যালকুলেট দ্য এনার্জি ট্রান্সফার্ড, এনার্জি ট্রান্সফারের ভ্যালুগুলো তারা ক্যালকুলেট করতেছে, কেমন কি করছে দেখো, ম্যাস অফ পেলেট কত, ম্যাস অফ পেলেট হলো 0.84 গ্রাম, একটু আগেও তো একই ছিল, এখন ম্যাস অফ দ্য পেন্ডুলাম এন্ড পেলেট কত, একসাথে মিলে তাদের ম্যাস হবে 71.6 গ্রাম, ভালো কথা, চেঞ্জ ইন ভার্টিক্যাল হাইট অফ দ্য পেন্ডুলাম হলো 22.6 সেন্টিমিটার, ওকে, সো তাহলে এখানে ছিল, তারা এখান থেকে কি করছে 22.6 সেন্টিমিটার হাইট উপরে উঠছে, যে ব্যাপারটা হলো এরকম, যে তোমাদেরকে যদি এখানে ড্র করে দেখাই, যে তোমাদেরকে যদি এখানে 6 এর ডি নাম্বারের সিচুয়েশনটা ড্র করে দেখাই, ব্যাপারটা হবে এরকম, যে যে ইনিশিয়ালি এই যে একটা পেন্ডুলাম, এটা হলো মডেলিং ক্লে, ওকে, তো এখন কি করতেছে, এখন এই এই যে প্লেটটা আসবে, এখন এই প্লেটটা এইদিকে মুভ করতেছে, ওকে, এখন এই প্লেটটা এইদিকে মুভ করতেছে, তো এখন ইনিশিয়ালি মডেলিং ক্লে ওয়ালা যে পেন্ডুলামটা আছে তার কাইনেটিক এনার্জি হলো 0, শুধু কে মুভ করতেছে, প্লেটটা মুভ করতেছে না, আফটার দা কলিশন কি হবে, আফটার দা কলিশন
এটা একটা সার্টেন হাইটে উঠে যাবে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, সে একটা সার্টেন হাইটে উঠছে, কতটুকু হাইটে উঠছে, 22 পয়েন্ট কত ছিল, 1 মনে হয়, কত 22.6, সে 22.6 সেন্টিমিটার উপরে উঠছে। সো তাহলে তাদের আইডিয়াটা হলো এরকম যে ব্যাপারটা এমন ছিল, এসে হিট করলো, সো তাহলে ইনিশিয়াল পজিশন থেকে 22.6 সেন্টিমিটার হাইট উপরে উঠছে। সো তার মানে সার্টেন অ্যামাউন্ট অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি গেইন করছে। সো এটা বুঝতে আই হোপ কারো কোনো প্রবলেম নাই। নাও তারা ক্যালকুলেশন করতেছে, ক্যালকুলেশনে তাদের কোনো ভুল নাই, ক্যালকুলেশন তারা ঠিকঠাক মতনই করতেছে। ওকে, ক্যালকুলেশনে তাদের কোনো ভুল নাই, যে ম্যাথ ঠিকই পারে কিন্তু ফিজিক্স পারে না আর কি। সো এটা হলো সমস্যা। সে কি করছে দেখো, চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি উইল বি ইকুয়াল টু মাস, মাসে গ্রামে ছিল কেজিতে কনভার্ট করছে, mg ইনটু h, যে সেন্টিমিটারে ছিল মিটারে কনভার্ট করছে, ভালো কথা। সো তাহলে দে ডিটারমাইন দা গেইন ইন কাইনেটিক এনার্জি, যে কতটুকু কাইনেটিক এনার্জি গেইন করছে। ওকে, কতটুকু কাইনেটিক এনার্জি গেইন করছে ওই জিনিসটা তারা এখানের মধ্যে দিল, কত 0.16 জুল বের করছে। এইখানে তাদের সবচেয়ে বাজে মিস্টেকটা হয়েছে, দেয়ারফর কাইনেটিক এনার্জি অফ দ্য পেন্ডুলাম এন্ড পেলেট ইমিডিয়েটলি আফটার কলিশন ইজ 0.16 জুল। এই জায়গায় যায় তোরা সবচেয়ে বাজে একটা ভুল করে ফেলছে। কি ভুল করছে, তারা ভাবতেছে কাইনেটিক এনার্জি ইজ কনজার্ভ, কিন্তু অ্যাকচুয়ালি তো কাইনেটিক এনার্জি যে আমাদের কনজার্ভ থাকবেই অলওয়েজ, এমন আমাদের কোনো কি নাই, কোনো গ্যারান্টি নাই। ওকে, তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি বলবো, এখানের মধ্যে আমরা বলবো যে কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভ, যে এখানের মধ্যে আমরা অ্যানসারটা কি লিখবো, এই জায়গায় লিখে দেই, যে এখানের মধ্যে আমরা অ্যানসারটা কি লিখবো, যে কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভ। ওকে, সরি, এখানের মধ্যে আমরা কি লিখবো, এখানের মধ্যে আমরা লিখবো যে কাইনেটিক এনার্জি অফ দ্য collision is not conserved because the collision is inelastic, because the collision is inelastic. Okay, the collision is inelastic. So তাহলে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো, তো তারা ভুলটা করছে কোথায়, তারা কিন্তু এইখানের মধ্যে দেখো, যে এখানের মধ্যে কাজটা কি, তারা বলতেছে যে কাইনেটিক এনার্জি পুরাটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়েছে, অর কাইনেটিক এনার্জি আফটার দা কলিশন, হ্যাঁ, তারা বলতেছে যে কাইনেটিক এনার্জি আফটার দা কলিশন কত 0.16। এই ব্যাপারটা যে তারা ইমিডিয়েটলি যখন নাকি হিট করার পর তাদের যেই কাইনেটিক এনার্জির ভ্যালুটা বলতেছে ওই জিনিসটা নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু এই যে মনে করো কোন একটা অবজেক্ট, হ্যাঁ, কোন একটা অবজেক্ট একটা কিছুর ভিতর দিয়ে এমন কি করবে, পেনিট্রেট করবে। তো তাহলে পেনিট্রেট করতে সময় সে কি একটা ফ্রিকশন ফিল করবে না, সে একটা ফ্রিকশন ফিল করবে তো নাকি মিফতাহুল? আচ্ছা, এখানে আমাদের প্রবলেমটা কি হইতেছে আমি বুঝলাম না, যে আমার এখানে কোনো কারো রিপ্লাই শুনতে পারতেছি না কেন। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম এটা একটু আরেকবার শুনে নাও, যে কি বলছি, যে এখানের জন্য কাজটা কি হবে, তোমরা তো আমার ভয়েস শুনতে পাইতেছো ঠিকই, সো এটা একটু চ্যাটের মধ্যে কনফার্ম করলেই হবে। ওকে, এখানের মধ্যে ফর সাম রিজন এখানের মধ্যে কেন যেন সাউন্ড আসতেছে না, ঠিক আছে। সো তাহলে এই ব্যাপারটা আমি এখানের মধ্যে লিখে দিতেছি, তোমাদের কোনো কনফিউশন থাকলে তোমরা চ্যাটে ওখানের মধ্যে লিখে বলতে পারবা। অলরাইট, ওকে। সো মাহি কবির কনফার্ম করছে যে শুনতে পারতেছে। সো এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, যে আমরা অ্যানসারের মধ্যে দেখি যে তারা অ্যাকচুয়ালি কি বলছে, যে এখানের মধ্যে অ্যানসারের মধ্যে তারা দেখে নেই তারা কি কি স্টেট করছে। সো তাহলে ওখানের মধ্যে আমরা অ্যানসারটা সুন্দর মতো বলে দিতে পারবো। ওকে, নাও SB2। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো
ফার্স্ট অফ অল এখানে কাজটা কি, কাইনেটিক এনার্জি টু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। এইটা ঠিক আছে যে কাইনেটিক এনার্জিটা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে, এইটা কোনো প্রবলেম না। ওকে, কাইনেটিক এনার্জি যা পাইছে আফটার কলিশন, হ্যাঁ আফটার কলিশন কাইনেটিক এনার্জি যা পাইছে ওইটা ঠিকই কি হবে, ওইটা ঠিকই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে। কিন্তু লসটা হইছে কোন জায়গায়, এই যে কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভড, ঠিক আছে, কাইনেটিক এনার্জি ইজ নট কনজার্ভড কেন, বিকজ সাম এনার্জি বিকামস হিট। কেন হিট এনার্জিতে কনভার্ট হবে, when you are penetrating through something, তুমি ক্লের ভিতরে, হ্যাঁ যে ক্লেটা আছে ওই ক্লের ভিতরে পেনিট্রেট করে কি করবা, এন্টার করবা। তো ক্লের ভিতরে পেনিট্রেট করে যদি তোমার এন্টার করতে হয়, সো তাহলে ক্লের ভিতর দিয়ে যাইতে সময় তখন ক্লেটা কি করবে, পেলেটের গায়েতে এরকম আটকায় রাখবে না। তো তাহলে পেলেটটা যে এরকম ভিতরে মুভ করতেছে, সো তাহলে পেলেটটা কি করবে, আস্তে আস্তে স্লো ডাউন করবে। সো তাহলে ডিউ টু ফ্রিকশন কিছু কি হবে, হিট এনার্জিটা লস হবে। সো তাহলে এই ব্যাপারটা আমাদের ভালো মতো মাথায় রাখা লাগবে যে when the pellet is actually getting embedded, হ্যাঁ when the pellet is actually getting embedded into the modeling clay, তখন কিছু কি হইতেছে, কাইনেটিক এনার্জি ইজ বিং লস্ট। ওকে, তখন কিছু কাইনেটিক এনার্জি লস করতেছে। সো তাহলে কাইনেটিক এনার্জি অফ পেলেট বিফোর ইজ গ্রেটার দ্যান 0.16। সো তাহলে বিফোর দ্য কলিশন, হ্যাঁ বিফোর দ্য কলিশন কাইনেটিক এনার্জি অফ দ্য পেলেট কি হবে, আরো বেশি হবে। যে বিফোর দ্য কলিশন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য পেলেট ওয়াজ মাচ গ্রেটার, বাট ওই এনার্জির বেশিরভাগ এনার্জি কিসে কনভার্ট হয়ে গেছে, হিটে কনভার্ট হয়ে গেছে। কেন হিটে কনভার্ট হয়ে গেছে, বিকজ অফ ফ্রিকশন। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা অ্যানসারটা কি লিখবো, এখানের মধ্যে আমরা অ্যানসারটা এখানে সুন্দর মতো সাজায় লিখে দেই। ওকে, এখানে 6 এর ডি এর অ্যানসার আমি এখানের মধ্যে সুন্দর মতো সাজায় লিখে দেই। এখানের মধ্যে দেখো যে কি, এখানের মধ্যে ব্যাপারটা হবে যে when the pellet is penetrating into the, when the pellet is penetrating into the clay, it is losing Ke due to friction. So some Ke is converted to heat. So some Ke is converted to heat. Okay, some Ke is converted to heat. তো তাহলে ব্যাপারটা কি লিখবো, তাহলে ব্যাপারটা লিখবো যে so the collision is not elastic, so the collision is not elastic, which means ki, sorry, which means the Ke of pellet before collision, the Ke of pellet before collision was much greater, was greater than 0.16 joule. Only the Ke after collision, হ্যাঁ only the Ke after collision is converted to GPE, is converted to GPE, sorry, is converted to GPE. ওকে, যে শুধু আফটার কলিশনের কাইনেটিক এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে, জিপি তে কনভার্ট হচ্ছে। ওই অ্যাজাম্পশন তাদের ঠিক আছে যে আফটার কলিশনের জিপি ইজ ইকুয়াল টু আফটার কলিশনের কাইনেটিক এনার্জি, কিন্তু তাদের এই অ্যাজাম্পশনটা ঠিক নাই যে আফটার কলিশনের কাইনেটিক এনার্জি আর বিফোর কলিশনের কাইনেটিক এনার্জি সমান। ওকে, সো তাহলে তাদের ভুলটা কোথায় এখানের মধ্যে বলি,
তাদের ভুল হলো এখানে তারা ক্যালকুলেশন কি করছে তোমাদেরকে এই যে ব্যাপারটা বুঝায় বলি যে তারা কলিশনের পর হ্যাঁ তারা সব ক্যালকুলেশন গুলা কি করছে তারা সব ক্যালকুলেশন করছে আফটার দ্য কলিশন যে কলিশনের পর পেলেটটা ক্লের ভিতর ঢুকে গেছে দেন ক্লেটা 22.6 সেন্টিমিটার উপরে উঠছে সো তাহলে আফটার কলিশন কতটুকু জিপি গেইন করছে এটা তারা সুন্দর মতো বের করতে পারছে ভেরি গুড সুন্দর ক্যালকুলেশন করছে কোনো ভুল নাই ভালো কথা সো আফটার কলিশন তাদের জিপি গেইন কত আফটার কলিশন দ্য গেইন ইন জিপি ইজ 0.16 জুল সো আফটার কলিশন যে জিপি গেইন করছে ওটা কই থেকে পাইছে কাইনেটিক এনার্জি থেকেই তো পাইছে সো তাহলে আফটার কলিশন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আফটার কলিশন জিপি এইখানে কোনো ভুল নাই ওকে আফটার কলিশন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু আফটার কলিশন জিপি দ্যাট হ্যাজ নো প্রবলেম বাট তাদের প্রবলেমটা কোন জায়গায় হয়েছে তাদের প্রবলেমটা হয়েছে এইটা অ্যাজাম্পশন করাতে কি অ্যাজাম্পশন করাতে তারা অ্যাজিউম করছে যে আফটার কলিশন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু বিফোর কলিশন কাইনেটিক এনার্জি দ্যাটস হোয়াট দে ডিড देयर মিস্টেক যে আফটার কলিশন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দ্য জিপি এটা তো কোনো প্রবলেম নাই যে আফটার কলিশন যে কাইনেটিক এনার্জি রিমেইনিং কাইনেটিক এনার্জি যেটা ছিল যে কলিশনের পর রিমেইনিং যে কাইনেটিক এনার্জি ছিল আফটার দ্য কলিশন দ্যাট ইজ কনভার্টেড টু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ওইখানে কোনো ভুল নাই কিন্তু ভুলটা কোথায় হয়েছে ভুলটা তাদের হয়েছে এই জায়গায় যে তারা ভাবতেছে যে আফটার কলিশন কাইনেটিক এনার্জি আর বিফোর কলিশন কাইনেটিক এনার্জির মধ্যে কোনো ডিফারেন্স নাই কিন্তু এখানে তারা ভুল করছে তারা কি করে নাই তারা ভাবছে যে বিফোর কলিশন কাইনেটিক এনার্জি আফটার কলিশন কাইনেটিক এনার্জির সমান কিন্তু অ্যাকচুয়ালি কি বিফোর কলিশন কাইনেটিক এনার্জির ভ্যালুটা কি ছিল বেশি ছিল বিফোর কলিশন কাইনেটিক এনার্জির ভ্যালু বেশি ছিল এটা আমরা কি কোন ওয়েতে বলতেছি বা কোন একটা গ্রাউন্ডে বলতেছি উই আর স্টেটিং দ্যাট বিফোর কলিশন দ্য কাইনেটিক এনার্জি ওয়াজ গ্রেটার সো তাহলে আফটার কলিশন কাইনেটিক এনার্জি কেন কম আমাদের একটা এক্সপ্লেনেশন দিতে হবে সো আমরা এক্সপ্লেনেশনটা দিছি কি এক্সপ্লেনেশন দিছি এই যে পেলেটটা ক্লের ভিতর দিয়ে পেনিট্রেট করতেছে সো তাহলে ফ্রিকশন হবে সো ফ্রিকশনের জন্য কিছু কাইনেটিক এনার্জি লুজ করবে সো তাহলে এই যে ফ্রিকশনের জন্য যে কাইনেটিক এনার্জিটা লুজ করতেছে ওকে এই যে ফ্রিকশনের জন্য কাইনেটিক এনার্জি যেটা লুজ করতেছে এই কাইনেটিক এনার্জি তো আর জিপি তে কনভার্ট হইতে পারতেছে না পারতেছে এই কাইনেটিক এনার্জি তো আর জিপি তে কনভার্ট হইতে পারতেছে না সো তাহলে দা কাইনেটিক এনার্জি বিফোর দা কলিশন or the kinetic energy of the pellet before heating the modeling clay was much greater than 0.16 joule so তাহলে তাদের ভুলগুলা অ্যাড্রেস করে আমরা এই অ্যানসারটা ঠিক করে দিছি এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে তোমরা একটু চ্যাটের মধ্যে লিখো যে এখানের মধ্যে কেন যেন সাউন্ডটা আসতেছে না এই ব্যাপারটা আমার দেখতে হবে আর কি যে কিভাবে ঠিক করা যায় এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি এটা একটু চ্যাটের মধ্যে লিখো থাকলে পরে আমি বলবো ওকে আরিয়ানা বলছে কোনো প্রবলেম নাই মাহি কবিরের কোনো প্রবলেম নাই মিফতাউলের কোনো প্রবলেম নাই তো তাহলে আই হোপ সবারই এরকম সেম জিনিস মুস্তাকিমও কনফার্ম করছে ওর কোনো প্রবলেম নাই ওকে সো তাহলে এই ব্যাপারটা আমাদের গেল নাও এখন আমরা একটা কোশ্চেন এই যে কোশ্চেন নাম্বার 7টা হ্যাঁ আমরা কোশ্চেন নাম্বার 7টা নেক্সট ক্লাসে সার্কুলার মোশনের চ্যাপ্টারের প্রবলেম সলভিং করতে সময় এটা সলভ করাবো ওকে যে এই জিনিসটা আমরা ওই চ্যাপ্টার এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে সলভ করাবো বিকজ আজকের ক্লাস এমনিতে অনেক লেন্দি হয়ে গেছে এন্ড ওই যে আমি সাউন্ড শুনতে পারতেছি না এটা হলো আরেকটা বাজে ইস্যু ওকে সো তাহলে ওই জিনিসটা কোশ্চেন নাম্বার 7টা আমরা নেক্সট ক্লাসে ওইটা এক্সপ্লেইন করব অলরাইট সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই